আমাদের এখানে একজন পুরনো পরিচালক ছিল, তার স্কুটারের ড্রাইভার ছিল, জানো তো। আমার আসলে কোনোদিনই খুব একটা ভয় টয় লাগে না। আচ্ছা, মানে সামনে অমিতাভ বচ্চন, আমি কোনো ভয় পাচ্ছি না। চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো। একদম তাই। আর স্টার যদি তুমি বলো, হলিউড টলিউড সব ছেঁকে নিয়ে উত্তম কুমারের চেয়ে বড় স্টার আর কেউ নেই। ওই স্টারডাম এত বছর পরেও এত রেলিভেন্স। নাসিরুদ্দিন শাহকে চর্মচক্ষে দেখবো বলে আমি 4.5 ঘন্টা একবার দাঁড়িয়েছিলাম রোদ্দুরে, জানো। আমিও কিচ্ছু করতে চাইতাম না। আমার মনে হতো যে একটা মানুষ আমার ঠিক চালিয়ে নেবো, বুঝলে। আমার প্রেম খুবই বোরিং এবং আমার বিরহ খুব বোরিং। আমার প্রায় শৈশবটা আমার মা বাড়িতেই কেটে গেছে। তখন মা বাবা চুটিয়ে বেড়াতেন, ভালোবেসে কিন্তু প্রচন্ড খাটাতেন মাকে। ধরো তুমি দোকানে শ্যাম্পু বিক্রি করো, এবার সত্যজিৎ রায় এসছে শ্যাম্পু কিনতে, তুমি কি তাকে কম টাকায় দেবে? দেবে না তো, যে উনি সত্যজিৎ রায়, তোমার রেট যা তুমি তো তাকে দেবে। তো ভাই আমার শ্যাম্পু মানে আমার প্রতিভার, ওইটার দাম আমি ঠিক করেছি, যেই আসুক আমাকে সেই দাম দিয়ে কিনতে হবে। নমস্কার, নিবেদিতা অনলাইনে স্বাগত। আজ আমার অতিথি অম্বরীশ ভট্টাচার্য, যাকে আমি তো ভীষণই ভালোবাসি, ওর অভিনয়, আর নিশ্চয়ই আপনারাও খুব ভালোবাসেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি। অম্বরীশ, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। থ্যাংক ইউ। আমাকে এখানে তুমি, আমাদের কথা হচ্ছে অনেক দিন ধরে, সামহাও তোমার আমার মানে কিছুতেই ব্যাটে বলে হচ্ছে না, ফাইনালি হয়েছে, এটাই বড় কথা। এটাই বড় কথা। হ্যাঁ, প্রথমে একবার চটপটা একটা বিষয় আসছে, সেটা হচ্ছে তোমার সঙ্গে অমিতাভ বচ্চনের ইন্টারাকশন। একটু বলো। আমার সঙ্গে ওনার দুবার ইন্টারাকশন হয়েছে, আমি ওনার সঙ্গে দুবার কাজ করেছি। খুব ইন্টারেস্টিং দুটো ঘটনায়, কিন্তু বিস্তৃতভাবেই বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি বম্বেতে প্রদীপ সরকার, যিনি পরিণীতার পরিচালক এবং বহু বিখ্যাত বিজ্ঞাপনের পরিচালক, প্রদীপ দা, উনি আমাকে নিয়ে প্রচুর কাজ করতেন। প্রায় ওনার পরিচালনা আমি 18-19টা বিজ্ঞাপনের কাজ করেছি। তো প্রদীপ দার সাথে আমাকে মাসে একবার করে উনি ডাকতেনই বম্বেতে, ডেকে কাজ করাতেন। এরকম কাজ চলছে, হ্যাঁ, বছর খানেক হলো। তো প্রদীপ দা 2018 সালের, এটা সম্ভবত এপ্রিল মাস, প্রদীপ দার অফিস থেকে একটি মেয়ে ফোন করলো, করে বললো যে এরকম আগামী মাসে এত তারিখে একটা ডেট আপনার লাগবে, বিজ্ঞাপনের কাজ আছে। তা আমি খাতা দেখে দেখলাম যে ওই ডেটটায় আমার একটা ছবির শুটিং আছে। আমি বললাম যে দেখো, নির্দিষ্ট ওই ডেটটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, আমার ওই ডেটটা বোধহয় হবে না, আগেও তো তোমরা অ্যাডজাস্ট করেছো, একটু আগে পিছিয়ে করো। তখন মেয়েটি বললো, দেখুন আপনার সঙ্গে যিনি কাজ করবেন বা আপনি যার সাথে কাজ করবেন, তিনি ডেট অ্যাডজাস্ট করতে পারবেন না। মানে বাবা, কত বড় কে যে আমার সঙ্গে মানে সে একটা দিন এদিক ওদিক করতে পারবে না। মেয়েটি খুবই সিরিয়াসলি বললো, মিস্টার বচ্চন। আমি ভাবলাম মেয়েটি আমার সঙ্গে ইয়ার্কি মারছে, যেহেতু আমি ডেট দিতে পারছি না, রসিকতা করছে। আবার খানিকটা অবাক লাগলো যে ওরা তো খুব প্রফেশনাল, ওরা ঠিক আমাদের এখানকার মতো রঙ্গরসিকতা করে না। বললাম যে ঠিক আছে, আমি দেখছি। বললাম প্রদীপ দাকে ফোন করলাম। প্রদীপ দা বলে, কিরে শুনেছি নাকি তুই ডেট দিতে পারছিস না? দাঁড়া প্রদীপ দা, আগে একটা কথা বলো তো, যে মেয়েটি বললো মিস্টার বচ্চন মানে কি অমিতাভ বচ্চন? বলছে হ্যাঁ, সব ডেট আছে। হ্যাঁ। আমি বললাম যে ওনার সাথে আমার কাজ? বলছে হ্যাঁ। না করার কি আছে, তুই করবি না? না, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে গোটা মাস আমার পুরোটা ফাঁকা, আমি পুরো মাসটা দিয়ে দিচ্ছি তোমাকে। যাই হোক, তারপরে যা হলো, একটা গোল্ড লোন কোম্পানির অ্যাড ছিল, তো ওটা শুটিং হয়েছিল ইয়েতে, আমাদের ফিল্ম সিটিতে। তো আমাকে আগের দিন বলে দেওয়া হলো যে তুমি 9টার মধ্যে ঢুকে পড়বে, কারণ মিস্টার বচ্চনের 10টায় কল টাইম, উনি কিন্তু 10:05 ফ্লোরে ঢুকে। আমি যথারীতি গিয়ে রেডি টেডি হলাম। উনি আসার আগে কিছু রিহার্সাল টিহার্সাল হলো, শীর্ষ রায় ক্যামেরা করছিলেন। তারপর উনি ফ্লোরে এলেন। ফ্লোরে এসে খুবই সাধারণভাবে সকলের সঙ্গে হ্যান্ডশেক করলেন, করলেন। আমার সঙ্গে ওনার ডাইরেক্ট কিছু কথোপকথন ছিল বিজ্ঞাপনটায়, বেশ অনেকটা হিন্দিতে। উনি আমাকে বললেন যে একটু রিহার্সাল করি তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তা রিহার্সাল করলাম। আমার আসলে কোনোদিনই খুব একটা ভয় টয় লাগে না। মানে সামনে অমিতাভ বচ্চন, আমি কোনো ভয় পাচ্ছি না, বুঝলে, কোনো ভয় নেই। আমি কনফিডেন্টলি এমন ভাবে কাজটা করছি যাতে আমার জন্য যেন কোনো ভুল না হয়। আমার জন্য কোনো ভুল সেদিন হয়নি, বরং 2-1বার উনি শর্ট কেটেছিলেন, উনি ফাম্বল করে ফেলেছিলেন, এবং ফাম্বল করার সঙ্গে সঙ্গে উনি নিজেই শর্টটা কেটে দিচ্ছিলেন। বারবার প্রদীপ দা বলছে যে আপনি শর্ট কাটছেন কেন দাদা, আমার তো অন্য অ্যাঙ্গেল আছে। এরকম হতে হতে একটা সময় উনি আমাকে বলছেন যে জানো তো, আমরা তো ঋষিকেশ মুখার্জির ছাত্র, ওনার সাথে কাজ শুরু করেছিলাম, তখন রস্টকে কাজ হতো, সেলুলয়েডে। তার প্রচুর দাম ছিল এক একটা রিলের। তো ঋষিদা আমাদের বলতেন যে 50টা রিহার্সাল করো, কিন্তু একটা টেকে যদি তুমি ভুল করেছো তাহলে কিন্তু এই রস্টক যেটা নষ্ট হবে, এই টাকাটা তোমার পকেট থেকে যাবে। সেই ভয় এখন আমাদের মনে রয়ে গেছে। ডিজিটাল হয়েছে, আমরা ভুলে যাই। এখনো কোনো কিছু ভুল হলে, ফাম্বল হলে মনে হয় যে রস্টক বোধহয় নষ্ট হচ্ছে, কেটে দিই।
যাই হোক, দুটো শটের ফাঁকে উনি 4টে চেয়ার নিয়ে বসেন একসাথে, 4টে চেয়ার একসঙ্গে বাঁধা থাকে, উনি বসেছিলেন। তা আমি তো অকুত ভয়, বুঝলে। ওনার পারিষদরা ওনাকে ঘিরে রেখেছে, 2জন হেয়ারে, 2জন মেকআপের, 4জন ওনার ম্যানেজার, 5জন ওনাকে নিয়ে ডকুমেন্টারি শুট করছে, নানান কিছু আর তামঝাম, সিকিউরিটি তো আছে। তার মধ্যে আমি গিয়ে ওনার পাশে বসে পড়লাম একটা চেয়ার নিয়ে। আমি খানিকটা তোমার মতো আর কি, অকুত ভয়। তা আমি গিয়ে ওনার সঙ্গে কথা বলতে শুরু করলাম, ছবি তুললাম ইত্যাদি। তা উনি আমায় জিজ্ঞেস করলেন যে আমি কোথায় থাকি। আমি কলকাতা বলাতে দেখলাম উনি নড়ে চড়ে বসলেন, এবং তখন আমি বুঝলাম ওনার কলকাতার প্রতি ভালোবাসা। উনি ওনার যৌবনের কথা, যখন উনি চাকরি করতেন কলকাতায় সেই সময়কার গল্প বললেন, সৌম্য মিত্রের গল্প বললেন। উনি নিউ এম্পায়ারে তখন রক্তকরবী নাটক হয়, এবং রক্তকরবী দেখবেন বলে উনি ভোর 4টের সময় লাইন দিয়েছিলেন টিকিট কাটতে, কারণ হাউসফুল হয়ে যেত। তারপর রবি ঘোষের গল্প বললেন, অঙ্গার নাটক দেখার স্মৃতি বললেন, এবং অঙ্গার নাটক দেখার পরে উৎপল দত্ত থেকে রাইটস কিনে সেটা নিয়ে হিন্দি ছবি করেছিলেন একটা, সেই গল্প বললেন। নানান রকম গল্প উনি বলতে থাকলেন, আমিও শুনতে থাকলাম। তা সেইবার ওই অবধি হলো। আমার মনে হলো আমার জীবন সার্থক, আমি মিস্টার বচ্চনের সাথে একটা কাজ করে ফেলেছি। হয়ে গেল, বিকেলবেলা 5টার সময় প্যাক আপ হয়ে গেল। এবার তো 19 সাল, 20 সাল, 21 সাল, মানে অনেকটা সময় ধরে তারপর শুটিংটা হয়েছে। শুনি হ্যাঁ, বিকেলবেলা অব্দি হয়। বড় একটা 3.5 মিনিটের বিজ্ঞাপন ছিল, ডিজিটাল অ্যাড ছিল। সে 18 সাল হয়ে গেল, তারপর 19, 20, 21, 22 কেটে গেল। 22 সালের মাঝে মাঝে আবার অমিতাভ বচ্চন, বাস আমি আর অমিতাভ বচ্চন না, রেবতী ছিলেন, সাউথ ইন্ডিয়ার রেবতী ছিলেন। আমি দেখাবো তোমায় বিজ্ঞাপনটা। তারপরে আবার 22 সালে আমার কাছে একটা ফোন আসে সুজিত সরকারের অফিস থেকে। ওনারা বলেন যে এরকম একটা ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন আছে, তা আপনাকে 2টো অ্যাড করতে হবে, 2টো অ্যাডে আপনার সঙ্গে মিস্টার বচ্চন অভিনয় করবে। আমি তো খুব যারপর নাই অবাক হলাম যে মানুষের জীবনে একবারই এই অভিজ্ঞতা হয় না, আমার জীবনে 2বার হয়। আমি যথারীতি বম্বে পৌঁছলাম। এবার গল্পর ক্লাইম্যাক্স সেটা হচ্ছে যে ফ্লোরে অমিতাভ বচ্চনের প্রবেশ। আমরা যারা কো অ্যাক্টার্স ছিলাম, আমি বাঙালি আর বাকিরা সব মহারাষ্ট্রের বিভিন্ন থিয়েটার দল থেকে এসেছিলেন, খুবই সমস্ত ট্যালেন্টেড অ্যাক্টার্স। এবার প্রথমে রিচুয়াল হচ্ছে যে মিস্টার বচ্চনের সঙ্গে পরিচালক সকলের আলাপ করিয়ে দেন। আচ্ছা। তা সুজিত দা সকলের আলাপ করাচ্ছেন, 1 2 3 করে, চতুর্থ আমি আর কি। আমার দিকে যখন এসছে আলাপ করাতে, তখন মিস্টার বচ্চন বসে বলছে আমি ওনাকে চিনি। আমি ভাবছি কি এটা কি বলছেন। তখন সুজিত দা বলছো আপনি চেনেন? বলছে হ্যাঁ, আমি ওনার সঙ্গে কাজ করেছি আগে। তুমি ভাবতে পারবে না নিবেদিতা দি, আমার আনন্দ হতে পারে, শিহরণ হতে পারে, কিন্তু আমার অবিশ্বাস হচ্ছে। আমি ভাবছি যে আজ থেকে 3 বছর আগে আমি যে অভিনেতার সাথে কাজ করেছিলাম সে যদি খুব নামি না হয়, আমার তো তাকে মনে নেই। তা আমি তো ওনার পাশে কিছুই না, পায়ের ধুলো। উনি আমার সঙ্গে 3 বছর আগে কাজ করেছেন, তারপরে কোভিড গেছে, এ গেছে, তা গেছে, উনি আরো 10,000 লোকের সঙ্গে পাঠ করেছেন, 20,000 ইভেন্ট অ্যাটেন্ড করেছেন, কত কি করেছেন। ওনার ভুবনটা তো বিশাল। তারপর ওনার কি করে মনে থাকতে পারে যে আমি ওনার সাথে কাজ করি? তুমি ছাপ রাখো সামহাউ। তো একটা শটের ফাঁকে আমি গিয়ে বসলাম আবার ওনার পাশে, গিয়ে বললাম যে স্যার আপনার সত্যি মনে আছে আপনি আমার সঙ্গে কাজ করেছিলেন? মানে তুমি বিশ্বাস করতে পারছি আবার রিকনফার্ম করতে গেছো? মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এত ছোটখাটো লোকের এত অহংকার দেখে বড় হয় না, আগের দিন চিনে পরের দিন চিনতে না পারা। হ্যাঁ, প্রয়োজন ফুরলে দেখতেই পাবে না তোমাকে এক্সট্রা করে বেরিয়ে যাবে। হ্যাঁ, তো সেরকম ওরা ভুবনজয়ী একজন সুপারস্টার, সে বলছে আমি চিনি, আমি কাজ করেছি। আমার পাপি মন জিজ্ঞেস করছে আপনার সত্যি মনে আছে? বলছে কিউ আপকো বিশ্বাস নেই হো রা হ্যাঁ? নেই স্যার, ইয়ে তো নামুমকিন হ্যায়। তখন উনি বলে দিলেন কোন বিজ্ঞাপন করেছিলেন, কি শট হয়েছিল, কে ডিরেক্টর ছিল, ইত্যাদি সব। এবার আমার লোভ আরো বেড়ে গেল। আমি বললাম যে স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করবো। বলছে কি পিকচার লেনা হয়? আরে নেই, পিকচার তো আপকে সাথ হ্যায় মেরা। আমার একটা রিকোয়েস্ট আছে যে আমি শুনেছি আপনার যে মেকআপ ভ্যানটা সেটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ। তা আমি কি একবার আপনার মেকআপ ভ্যানটা যেতে পারি? 1 2 3 4 সেকেন্ডের গ্যাপ। বললাম আ যাইয়ে লাঞ্চ টাইম পে। সামা ওনার আমাকে পছন্দ হয়েছে, বুঝলি। জীবনে প্রথম এবং শেষ আমি লাঞ্চ করিনি একদিন, কারণ লাঞ্চ করলে আমার আর ওখানে যাওয়াটা হতো না। লাঞ্চ ব্রেকটা হলো, আমি চলে গেলাম ওনার ভ্যানে। সে মানে বিলাসবহুল ভ্যান। প্রথমে একটা কনফারেন্স রুম আছে, অন্তত 20 জন বসে মিটিং করতে পারবে সেখানে। তারপরে একটা বসার ঘর আছে উইথ স্টাডি অ্যান্ড লাইব্রেরি অ্যান্ড অল। এবং তারপর তৃতীয় রুমটা হচ্ছে ওনার বেডরুম। সেখানে উনি একটা টুপি পরে বড় খাটের মধ্যে আতশোয়া হয়ে বসে কমলা লেবু খাচ্ছিলেন। ওটাই ওনার লাঞ্চ। আমি যেতে আই বেঠিয়ে বলে আমাকে বসালে। তারপর ওনার নতুন আইফোন উনি কিনেছেন তখন,
সেই আইফোনটা আমাকে একটা ছেলে মানুষের মতো দেখাতে শুরু করলেন, কি কি অ্যাপ ডাউনলোড করেছেন, কি কি মিউজিক অ্যাপ করেছেন, ইত্যাদি ইত্যাদি, কোন ওটিটি অ্যাপ উনি দেখছেন, সব দেখাচ্ছেন ওনার। আমার 5 মিনিট পরে মনে হচ্ছে এটা কি অমিতাভ বচ্চন না অন্য কি আমার পাড়ার কোনো জ্যাঠা, চিমটি কেটে দেখার মতো সিচুয়েশন। দিয়ে হঠাৎ তিনি আমাকে বলছেন, আচ্ছা বাংলায় ওটিটির কাজ কিরকম হচ্ছে, ওটিটি কেমন কাজ করছে। আমি বললাম যে আমি একটা কথা বলবো স্যার, দেখুন আপনি তো বড় পর্দার মানুষ, আমাদের ইন্ডাস্ট্রিতে আমি অনেক বড় পর্দার মানুষকে দেখেছি, তারা ওটিটি তো দূরস্থ, টেলিভিশনকেই ছোট করে, বলো তো ছোট পর্দার কাজ, আমরা তো বড় 70 mm এর আর্টিস্ট, আর মোবাইলে আবার সিনেমা হয় নাকি এই সমস্ত বলে, সেখানে আপনি ওটিটি নিয়ে খোঁজ নিচ্ছেন, আমার কাছে খুব অবাক লাগছে। উনি একটা খুব দামি কথা বললেন তখন, এটা বলেই গল্পটা শেষ করব। উনি বললেন, দেখো আমি যদি সময়ের সঙ্গে তাল না মিলিয়ে চলতাম, তাহলে আমি আজকে আমার আরো অনেক কলিগের মতো জুহুর একটা অন্ধকার বাংলায় বসে থাকতাম, আমি কিন্তু রেলিভেন্ট থাকতাম না ভাই। এটা কিন্তু খুব খুব আমি আজকে প্রত্যেকদিন সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে, আমার পছন্দ আছে, কিন্তু নতুন যে কাজ হচ্ছে সেটাকে ইগনোর করা বা সেটার থেকে মুখ ফিরিয়ে থাকা কিন্তু চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো। একদম তাই। সেই জন্য আমি প্রত্যেকদিন নিজেকে আপ টু ডেট করি। আমি সবকিছু পৃথিবীতে যা হচ্ছে, এআই থেকে শুরু করে ওটিটি থেকে সমস্ত নতুন প্রযুক্তি আমি নিজে আত্মস্থ করি এবং দেখি এবং খবর রাখি। সেই জন্যই তোমার কাছে জিজ্ঞেস করো ওটিটির কি খবর। তা আমি আমাকে ওনার খবর টবর দিলাম, দিয়ে তারপর আরো সাহস বেড়ে গেল আমার। আমি বললাম আপনার নাম্বারটা আমি রাখতে পারি, আমি বিরক্ত করবো না আপনাকে। বললাম হ্যাঁ লেলিজি। তো উনি আমাকে ওনার নাম্বার দিলেন। তারপর থেকে ওই 22 সালের পর থেকে আমি বছরে 2 বার, নতুন বছরে এবং ওনার জন্মদিনে ওনাকে মেসেজ পাঠাই, এবং অবিশ্বাস্য হলো সত্যি 3 থেকে 4 মিনিটের মধ্যে রিপ্লাই আসে। কি অসাধারণ 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 ব্যাপার। মানে এটা দেখো, এটা আমি একটা কথা বলবো, এটা তো কোনো কিছুর লিঙ্কে বা কিছু না, এটা তুমি তোমার ব্যক্তিত্ব এবং তোমার স্কিল দিয়ে বা তোমার ক্রাফট দিয়ে তুমি ওনাকে ছুঁতে পেরেছো। আমি বলবো আমার কপাল দিয়ে, বুঝলে, ব্যক্তিত্ব এটা তুমি বলছো, কিন্তু স্কিল এগুলো হয়তো অনেকেরই থাকে, কিন্তু সবাই রাজ্যটক ভাবে মিলে যাওয়াটা কপাল। কিন্তু হ্যাঁ কপালটা আমি বলবো 80%, নয়তো দুবার হয় না একদিন। না না, এই জিনিস একবার কারোর জীবনে, আমাদের বাংলায় বহু অভিনেতাই মিস্টার বচ্চনের সাথে কাজও বেনুদা করেছেন, আরো অনেকে করেছে, কিন্তু এরকম 2 বার এবং এত ঘনিষ্ঠ ভাবে যেখানে উনি নাম্বার শেয়ার করছেন, সেরাম বোধহয় কারোর সঙ্গে হয়নি। সেক্ষেত্রে তো অবশ্যই আমি কপালকেই নম্বর দেব। হ্যাঁ কপাল। যেমন আমি একটা ঘটনা বলি, এখন প্রথম জয়েন করেছি না আনন্দবাজারে, তখন ওইটা এসছে অমিতাভ বচ্চন আর মিঠুনের ওই ছবিটা অগ্নিপথ এসছে। তখন অমিতাভ বচ্চনকে মিস্টার সাংভি অভিকবাবুর কাছে নিয়ে এসেছিলেন। তো যেদিন নিয়ে এসেছিলেন সেদিন একটা তাজ বেঙ্গলের প্রেস কনফারেন্স ছিল। আমি শিক্ষানবিশী, মানে আমি তখন 1.5 মাস হলো বোধহয় কাজে এসেছি। আমি সুদেশনাদির সঙ্গে, সুদেশনাদি ইন্টারভিউটা করবে, বীরসাংভি নিয়ে, বীরসাংভি করবে, সুদেশনাদি করবে, আমায় নিয়ে গেছে রাসুদা ছবি তুলবে। আমি সেই লোক যে সুদেশনাদির সঙ্গে ওই, তখন তো এত বড় টেপ রেকর্ডার হতো, নিয়ে গুটগুট করতে করতে গেছি। এবং সুদেশনাদির যে ইয়ে নেই, আমার সেটা আছে। সেটা হচ্ছে যে আমি মিঠুন এবং অমিতাভ বচ্চনের মাঝখানে বসে আমাদের ছবি আছে, এবং আমি বলেছি আর একটা ছবি দাঁড়িয়ে তুলবো। মানে তখন থেকেই বোধহয় ওই রকম তোমার মতোই কেস। হ্যাঁ আমার একটু নির্লজ্জ, একটু নির্লজ্জ। হ্যাঁ লাভই হয়েছে জীবনে। হ্যাঁ, এবং ওই রাসুদার ছবিটা আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ ছবি। এবং আমি মিঠুনদাকে এবার যখন গেছিলাম দেখালাম মিঠুনদাকে গিয়ে, এই তো প্রাইসলেস পিকচার তুই রেখে দিয়েছিস। হ্যাঁ, বলে এটা প্রাইস, 2টো স্টারের মাঝখানে, মিঠুনদা বলছে 2টো স্টারের মাঝখানে, তুই বুঝতে পারছিস? হ্যাঁ, তখন সত্যি আমার ওটা একটা, মানে এই যে তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, কারণ আমার এতটুকু জিনিস আমার জীবনে একটা, মানে ওটা মনে হয় কি জানো তো, ঈশ্বর কোনো একটা সময়, মানে তোমার গায়ে, ওরা তো ঈশ্বরের ছোট ছোট ভার্সন, নয়তো ওরকম জায়গা, ওরাই ঈশ্বর। হ্যাঁ ওরাই ঈশ্বর। হ্যাঁ, ওরা মাঝে মাঝে কিশোর কুমারের গানের মধ্যেই তো ঈশ্বরকে পাই, তাই না? কিশোর কুমার যখন একটা সুর লাগাই, আজকে তোমার বাড়ি আস্তে আস্তে এফএম এ চলে না, কিশোর কুমার একটা সুর লাগাচ্ছে নিবেদিতা দিয়ে, আমার মনে হচ্ছে এই যে সুরটা লাগাচ্ছে, অব্যাট সুর তো অবশ্যই ঈশ্বর, এটাই ঈশ্বর একদম আমার কাছে, এটাই ঈশ্বর, বুঝলে। আমার কাছে কোনো মন্দির, মসজিদ, কোনো প্রকৃতি এবং সুর, তাল, লয়, এই তিনটে ঈশ্বর। বা যখন নাসিরুদ্দিন শাহ একটা অভিনয় করে, আমার মনে হয় এটাই তো ঈশ্বর, এটাই তো কানেক্ট। যাই হোক, হ্যাঁ, এইটা তোমার একটা অসাধারণ, আমি মানে গল্পই বলবো, গল্প হলেও সত্যির মতো। হ্যাঁ, এটা হলো। তো আমি তোমার কাছে এবার জিজ্ঞেস করছি যে তোমার নিজের একেবারে প্রিয় অভিনেতা বলতে কাদের তোমার মনে হয়? নাসিরুদ্দিন শাহ এবং অদ্বিতীয়, তাই? উত্তম কুমার। আমার অমিতাভ বচ্চন শ্রেষ্ঠ, মানে সবচেয়ে প্রিয় অভিনেতার মধ্যে পড়েন না। আমার যদি তুমি বলো যে শ্রেষ্ঠতম, আমার মানে যাকে দেখি প্রত্যেকদিন শেখার চেষ্টা করি,
এবং আমার মনে হয় না তিনি কোনোদিন খারাপ অভিনয় করেছেন। অত্যন্ত খারাপ স্ক্রিপ্টে, অত্যন্ত বাজে সিনেমাতেও নাসিরুদ্দিন শাহ ভালো অভিনয় করে বেরিয়ে গেছে। মানে ওই রকম অভিনয় আমি সারা পৃথিবীতে কাউকে করতে দেখি। এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, 100 বার। আর স্টার যদি তুমি বলো, হলিউড টলিউড সব ছেঁকে নিয়ে উত্তম কুমারের চেয়ে বড় স্টার আর কেউ নেই। ওই স্টারডাম এত বছর পরেও এত রেলিভেন্স। আমি একটা কথা তোমায় বলি, রিসেন্টলি আমি ওনার পুরোনো ছবি কিছু দেখছিলাম। অনেকেই তো অনেকভাবে এক্সপ্লোর করতে থাকেন ওনাকে। আমি একটা জিনিস এক্সপ্লোর করলাম অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা হচ্ছে ওনার আশেপাশে যেসব অভিনেতারা পাঠ করছেন তারা সবাই কিন্তু স্টলওয়ার্ডস। ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, অসিত বরণ, তোমার জীবেন বসু, ছায়া দেবী, আরো যারা সবাই স্টলওয়ার্ডস। তারা কিন্তু একটা অভিনয় করছেন বুঝলে, যেটা কিনা একটু ডেটেড, যেটা ওই সময়কার অভিনয়। সময় তো বদলাতে থাকে বহতা নদীর মতো। উত্তম কুমার একটা অভিনয় করছেন বুঝলে, যেটা ওদের সঙ্গে মানেই যাচ্ছে, আবার যেটা আজকেও খুব প্রাসঙ্গিক। একদম ঠিক। তার মানে তুমি ভাবো তো ওনার অভিনয়টা কোন লেভেলের, যেটা ওটার সঙ্গে কিন্তু বেমানান লাগছে না। আবার আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এটা তো আজকের অভিনয়। এই অভিনয়টাই তো আমি খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এখন চলে যাচ্ছে মানে কি আধুনিক তুমি ভাবতে পারবে না। তার উনি 50 বছর এগিয়ে থাকা একটা অভিনয় করছেন এমন একটা সময় দাঁড়িয়ে, যখন ওনার চারপাশে যারা অভিনয় করছে তারা সব ডাইরেক্ট থিয়েটারের লোক, কিন্তু সব ছবি বিশ্বাস থেকে শুরু করে সবাই একদম হচ্ছে তোমার সাধারণ রঙ্গালয় থেকে একটু উঁচু তারে বাঁধা অভিনয় উনি তাদের সঙ্গেই করছেন, কিন্তু একটা অসাধারণ এগিয়ে থাকা অভিনয়। ছায়া দেবীর সঙ্গে, যাকে সুচিত্রা সেন ভয় পেতেন, ভাবা যায়। পাহাড়ি সান্নালের সাথে, শ্যামলাহার সাথে, ভানু ব্যানার্জির সাথে, জহর রায়ের সাথে, জহর গাঙ্গুলির সাথে, এরা সব কি অভিনেতা বলতো? না না, এই তো একটা অসাধারণ। এই দুজন আমার কাছে শ্রেষ্ঠতম সর্বকালে। এই মানে আমি কাকে শ্রেষ্ঠ বলবো? যাকে দেখে আমি শিখতে পারি। একদম শিখতে পারি কিনা জানি, শেখার চেষ্টা করি। তার মধ্যে এই দুজন মানুষই রয়েছেন, নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহকে চর্মচক্ষে দেখবো বলে আমি 4.5 ঘন্টা একবার দাঁড়িয়েছিলাম রোদ্দুরে, জানো। সে আমার ছোটবেলা। মিট করেছো? হ্যাঁ, মিট করেছি, মানে হ্যান্ডশেক করেছি ওনাকে। সেটা হচ্ছে উনি সুমন মুখোপাধ্যায়ের একটা ছবি করতে এসেছিলেন, হিন্দি একটা কাজ, তালা পার্কে, তালা স্টেশনে ওই ইয়েতে মালগাড়ির উপরে কাজ হয়। তা আমি খবর পেয়ে চলে গেলাম। বেলা 12টার সময় শুনলাম নাসির আসছে। অনেক বছর আগে, আমি বলছি তোমার এটা 2002-3 সালের ঘটনা। এবার একটা সময় আস্তে আস্তে ভিড় পাতলা হতে থাকলো। নাসিরের জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? উনি বেরোচ্ছেন না। টিকিট কাউন্টারের ভেতরে ওনাকে মেকআপ রুম করা হয়েছিল। আমি দাঁড়িয়ে রইলাম। 4:30টার সময় উনি বেরোলেন। আমার জীবন সার্থক হয়ে গেল। ওনাকে হ্যান্ডশেক করলাম, উনি শর্ট। ওর সঙ্গে কোনো কাজের এখনো হয়নি? হলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো। তোমার ভয়, ওইখানে ভয়টা করবে। ভয় মানে বিরাট ভয় পাবো। আমি রিসেন্টলি তোমার একটা কাজ, আমার মানে তোমার সব মানে প্রতিটা কাজ আমার ভালো লাগে। সে পারিয়ার ওইটুকু একটা ভিলেনিশ ক্যারেক্টারই বলো বা অন্যান্য ছবিতে। তবে এই যে রক্তবীজ 1-এর কথা বলছি আমি, রক্তবীজ 2টা আমার এখন দেখা। রক্তবীজ 1-এ ওই যে তুমি একজন সাংবাদিক ক্যামেরা নিয়ে, ওই যে তুমি শটটা তুলে ফেললে এবং লাস্ট, ওটা হয়তো পরিচালকেরই ডায়লগ ঠিক আছে, কিন্তু লাস্টে বললে যে না, কম্প্রোমাইজ করবো না, কারণ এটা দেশের স্বার্থ। এটা একটা বড় মেসেজ, দারুণ মেসেজ এটা। এবং এটা তোমার মুখ দিয়ে বলানো হলো এবং তুমি সেটা বললে এবং সেটা এত সুন্দরভাবে পোট্রে হলো। আমার ওটা দিয়ে অনেকেই বলে যে সাংবাদিকরা বিক্রি হয়ে গেছে, মিডিয়া বিক্রি হয়ে গেছে, এবং ওটা বোধহয় এত মানে আজকালকার দিনে ওটা মানে ভাইরাল হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে তুমি বলছো যে না, ওটা একটা বিশাল বড় মেসেজ তোমার মাধ্যমে দেশের কারণে দেব, কারণ আমাদের দায়িত্ব আছে, খবরের প্রতি দায়িত্ব। ওটা দিয়ে শেষ হলো। খুব ইম্পর্টেন্ট। ওটা আমার ভীষণ ভালো লেগেছে, যেহেতু আমি নিজে একজন সাংবাদিক। আমার ওটা ভীষণ মনে ছুঁয়ে গেছিল তোমার অভিনয়। তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার নিজের কোন অভিনয়টা তোমার নিজের কাছে মনে হয়েছে যে এইটা করে আমি খুব তৃপ্তি পেলাম? আমি বলবো কৌশিক গাঙ্গুলির দুটো ছবি কথা। একটা হচ্ছে লক্ষ্মী ছেলে, যেটা ওনার সঙ্গে আমার প্রথম, না অর্ধাঙ্গিনী খুব হিট ছবি। ওটার জন্য আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছি। আমি খুবই কৃতজ্ঞ চরিত্রটার কাছে। বড় ভালো ছবিটা। কিন্তু কাবেরী অন্তর্ধান বলে একটা ছবি ছিল, আমি দেখেছি। সেখানে একটা চরিত্র আমাকে উনি দিয়েছিলেন, যে চরিত্রটাকে আমি দেখিনি, জানো। একজন ইম্পর্টেন্ট হাজবেন্ড, যার একজন ভীষণ সুন্দরী বউ আছে, যে কিনা পরকীয়া করে, অথচ স্বামী তার উপরে রাগ করে না। এরকম চরিত্র আমি দেখিনি। এই ক্যারেক্টারটাকে আমি চিনতামই না। ফলে আমার ওই চরিত্রটা করতে সব থেকে শক্ত। ওইটা করে আমার খুব ভালো লেগেছিল এবং ওটা করতে পেরেছিলাম কৌশিকদারই জন্য। এত ছোট ছোট সূক্ষ্ম ইনপুট উনি দিয়েছিলেন। ওই ছবিটাই দারুণ করেছেন। উনি তো সব ছবিতেই দারুণ। কিন্তু আমি তোমায় লক্ষ্মী ছেলের কথা বলবো। লক্ষ্মী ছেলের পার্টটা আমার ভীষণ, ওটা সাংবাদিকের চরিত্র। তুমি যদি না দেখে থাকো ছবিটা দেখিনি এখনো। লক্ষ্মী ছেলে ভীষণ ভালো। ওটা উজানের দ্বিতীয় ছবি। আচ্ছা, উজানি ওটা লক্ষ্মী ছেলের চরিত্র, মানে কৌশিকদার ছেলে, যে সম্প্রতি নিজে একটি ছবি বানালো, শুট করলো।
তো ওটা তো তুমি আছো না, ওটা আমি নেই, থাকার কথা ছিল, বাই চান্স হয়ে ওঠে। উদান চেয়েছিল প্রথম ছবিতে আমি থাকি, যাই হোক। তো ওইটা আমার খুব পছন্দের চরিত্র, আর কাবেরী অন্তর্ধান বিশেষভাবে পছন্দের চরিত্র। হ্যাঁ, তোমার চরিত্রগুলো খুব মানে ফুটে থাকা ইয়ে হয়, সেরকম দেয় আমাকে, দিয়েছে, মানে পরিচালক বা রাইটার লিখে দিয়েছেন, ওরা একটা চরিত্র বলেই পেরেছি। হ্যাঁ, তো সবাই তো পায় না ভালো চরিত্র, বলো। সেটাও ঠিক। হ্যাঁ, না কিন্তু ওটা হতে হবে না, ওটার মতো করেছো, দেখেছে, তাই না পেয়েছো, এটা সত্যি কথা। আচ্ছা, তোমার এই যে পার্শ্ব চরিত্রের অভিনেতা হতে হতে তুমি একটা কোথায় বলেছো যে আমি তো ঋত্বিক চক্রবর্তী হতে পারবো না। হতে পারবো না, ঋত্বিক চক্রবর্তী মতো অভিনয় আমি করতে পারবো না, ঋত্বিক অভিনয় করতে পারবে না, এবং তুমি ওই হিরো ক্যাটাগরিতে নিজেকে ফেলতে পারবে না, বা এরকম কিছু একটা বলেছো, এরকম সামথিং মানে রিলেটেড উইথ দ্যাট। ঋত্বিক চক্রবর্তী মতো অভিনয় আমি কোনোদিন করতে পারবো না, তো ফলে আমি খুবই অ্যাভারেজ একজন অ্যাক্টর, ফলে আমার খুব একটা কলার তোলার ব্যাপার নেই যে আমি কি বিরাট হনু একটা। আমার যা হয়েছে তার 80% কপাল জোরে হয়েছে, কারণ সত্যি প্রতিভার অংশ যদি বলো, আমার মধ্যে খুব একটা বিরাট কিছু নেই। তোমার এই প্রতিভার অংশ তুমি কবে খুঁজে পেলে? আমার থেকে ভালো তো জানে না কেউ যে আমি কি পারি না পারি। ও, আমি কবে খুঁজে পেলাম সেটা জানতে চাইছো? আমি খুঁজে পাইনি, আসলে খুঁজে পেয়েছে অন্য লোক, দিয়ে আমাকে এই জগতের মধ্যে ঠেলে ফেলে দিয়েছে। আমি পুরোটাই জানি, কারণ যারা রিসার্চ না করে তো বসা যায় না, কিন্তু তুমি অল্প করে একটু বলে দাও তোমার প্রথম শুরুটা, কেতকীদির কথা। প্রথম শুরু হচ্ছে, ধরো আমার চিরকালই আমার কিছু করতে ইচ্ছে করতো না, আমি চিরকালই বোহেমিয়ান হতে চেয়েছিলাম। তোমার বাবার মতো হতে চেয়েছিল? হ্যাঁ, বাবাকে বাধ্য হয়ে সংসার টংসার করেছিল বলে চাকরি বাকরি করতে হয়েছে, কিন্তু একটা সময়ের পর উনি চাকরি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে সাংবাদিকতা করেন, টুকটাক অভিনয় করে, একটা ছন্ন ছাড়া জীবন যাপন করে, না রোজগার টোজগার কিছুই ছিল না, আমরা বেশ অভাবের মধ্যে জীবন যাপন করতাম। কিন্তু আমার সামহাও বাবার ওই জীবন প্রণালীটা খুব ভালো লাগতো, খুব রোমান্টিক লাগতো, এবং আমিও চাইতাম জীবনে কিছু না করতে, বুঝলে। তো মানে কিছু কিছু পাড়ায় ছেলে থাকে না, ধরো দুটো ক্যাটাগরির ছেলে আমাদের উত্তর কলকাতায় থাকতো। একটা ক্যাটাগরি হচ্ছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করেই পরপর কম্পিটিটিভ পরীক্ষা দেওয়া শুরু করছে, আমাদের সময়টা শুরু হয়ে গেছে, যাতে বড় চাকরি, দিল্লি থেকে বিদেশ ইত্যাদি। আরেকটা ক্যাটাগরির ছেলে থাকতো যারা কলার তুলে না বেকার হয়ে ঘুরে বেড়াতো, তাদের যখন জিজ্ঞেস করতে, হ্যাঁ রে বিলে তুই কি করিস, বলতো আমি তো কিছু করি না, খুব গর্ব সহকারে বলতো, কোনো লজ্জা টজ্জা পেত না। আমার আইকন ছিল তারা, আমিও কিচ্ছু করতে চাইতাম না, আমার মনে হতো যে একটা মানুষ আমার ঠিক চালিয়ে নেবো, বুঝলে। আমি এই ঘুরে ঘুরে বেড়াতে ভালোবাসতাম, থিয়েটার করতে ভালোবাসতাম, গান গাইতে ভালোবাসতাম। তো খুব চাপ, বলো। মা বাবার একটু তো চাপ ছিল, কিন্তু খুব চাপ যে নিয়েছিল তা বলতে পারি না। কয় ভাই বোন? আমি একটাই ছেলে, তাই বাবা বোধহয় নিজের ছায়াটা আমার মধ্যে দেখতে পেয়েছিল। আর মার কি ব্যাপার ছিল? মা তো বাড়ির কাজই করতেন, বাবা প্রচুর জ্বালাতেন মাকে আর কি, বাবা প্রচন্ড খাটাতেন আমার মাকে, ভালোবেসেই খাটাতেন, ভালোবাসার ইয়ে আর কি, আঘাত সে যে পরস্তব, সেই ভালোবেসেই খাটা, কিন্তু প্রচন্ড খাটাতেন মাকে। কিরকম একটু শুনি সেটা। মানে ডান দিক থেকে বাঁ দিক কিছু নেবেন না, হয়তো চায়ের কাপটা ওখানে আছে, খুকু ওটা দাও তো, এইরকম। এটা তো মানে আজকের দিনের কোনো মেয়ে হলে তো ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিত। আমাদের মায়ের জেনারেশনে ওই জেনারেশনই শেষ হয়ে গেছে ওইটা, যে স্বামীকে একটা অসম্ভব মানে ভালোবাসা, মানে সে ভালোবাসার কোনো, বাবাও ভালোবাসতেন, ডেফিনেটলি বাসতেন, কিন্তু তার প্রকাশটা অন্যরকম ছিল। মাকে প্রচুর বেড়াতে নিয়ে গিয়েছেন বাবা, মা বেড়াতে ভালোবাসতেন। তো আমি যখন জন্মেছি ছোট একদম, আমার প্রায় শৈশবটা আমার মা বাড়িতেই কেটে গেছে, তখন মা বাবা চুটিয়ে বেড়াতেন বাবার ক্ষমতা অনুযায়ী। একদম ছোট, তোমাকে রেখে দিয়ে দুজন, তাহলে ভালো, খুবই আমার মামা মামির কাছে আমি থাকতাম দেশপ্রিয় পার্কে, আমাদের মা বাড়িতে। মামা মামি নিঃসন্তান ছিলেন, তারা আমাকে সন্তানের মতো, মানে আমার প্রথম কথা বলা, হাঁটা সব আমার মামা মামি। আর তখন বাবার ক্ষমতা অনুযায়ী, না মামি আছেন, মামা নেই। আচ্ছা, তো বাবার ক্ষমতা অনুযায়ী বাবা মাকে গোটা ভারতবর্ষ ঘুরিয়েছে। এটা তো খুবই, এটা ভালোবাসা না থাকলে নিশ্চয়ই সে তো আর বিরাট ধনী কেউ নয়, না তবুও তো এটা করেছে। তা আমি বলবো ওটাই ভালোবাসা। আর এই আর কি। তো হ্যাঁ, তো কি কথা হচ্ছিল, হ্যাঁ, তো বাবাকে দেখে আমার বোধহয় ওটা মনে হতো, এবং আমি যখন ছন্ন ছড়ায় ঘুরে ঘুরে বেড়াতাম। তারপর কেতকীদির সাথে আমার আলাপ হলো, এবং কেতকীদি আমাকে থিয়েটারের গান গাইতে নিয়ে গেলেন ওনার সাথে। তখন মুক্তি নাটকটা, উষা গাঙ্গুলির মুক্তি নাটকটা করে উনি আবার ওনার হারানো জনপ্রিয়তাটা ফিরে পেয়েছেন। বারবধূর পরে উনি যে ব্যান হয়ে গিয়েছিলেন কালচারালি, সেইটা আবার ফিরে এসেছে। কোন হলে যেন? প্রতাপ মঞ্চ, প্রতাপ মঞ্চ, ওটা খুব অ্যাড দিত, ভালোবাসার ব্লো হট নাটক, এবং ওটা প্রায় 900 রজনী চলেছে। কিন্তু নাটকটা শেষ হওয়ার পরে কেতকীদি আর কাজ পাননি, 13 বছর কোনো কাজ পাননি। শুধু অপর্ণা সেনের সতীতে একটা চরিত্র পেয়েছিলেন, 13 বছর ওনাকে ইন্ডাস্ট্রি বয়কট করেছিল।
ওই নাটকে অভিনয় করেছেন বলে। অথচ সেই নাটকের প্রযোজক পরিচালক অসীম চক্রবর্তী তিনি কিন্তু ব্যান্ড হননি। তিনি শিক্ষিত মানুষ ছিলেন না, কেতকীদি তো সেই অর্থে শিক্ষিত ছিলেন না, থিয়েটারের মেয়ে ছিলেন, ফলে তাকে আমাদের সংস্কৃতি জগৎ ব্যান করে রেখেছিল। প্রায় 13-14 বছর। ভাবো পেট্রিয়ার্কাল সোসাইটি কি, হ্যাঁ নস্টালজিকতাটা কোন লেভেলে। একদমই তাই। একাডেমিতে ওনার তো কেতকীদি তখন হঠাৎ করে আবার জনপ্রিয়তা ফিরে পেয়েছেন এবং থিয়েটারের গানের অনুষ্ঠান তিনি তখন প্রচুর পাচ্ছেন। আমি ওনার সঙ্গে ঘুরে ঘুরে থিয়েটারের গান করতাম সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের নানান কোণে। তো ওনার কাছে ওই যাতায়াতের পথে আমি পুরোনো দিনের সমস্ত অভিনেতাদের গল্প শুনতাম। শিশির কুমার ভাদুরী, প্রভা দেবী ওনার মা, তোমার বড় রাজলক্ষ্মী, ছোট রাজলক্ষ্মী, মহেন্দ্র চৌধুরী, এদের গল্প শুনতাম। সেই সময়কার শ্রীরঙ্গমে কিভাবে রিহার্সাল হতো, তোমার ভেতরটা তৈরি হয়েছে। শিশির কুমার ভাদুরী কিভাবে হারমোনিয়াম নিয়ে কণ্ঠের রেয়াজ করাতেন, এইসব শুনতে শুনতে আমার একটা ইন্টারেস্ট গ্রো করে থিয়েটারের প্রতি, সিরিয়াসলি, যেটা আগে আমি মানে অ্যামেচারিশ ওয়েতে করতাম। তো কেতকীদি চলে গেলেন 2002 বা 2003 সালে। তারপরে আমি সিরিয়াসলি একটু থিয়েটার করব ভাবলাম। দেবেশ চট্টোপাধ্যায়ের সাথে আমি থিয়েটার করা শুরু করলাম। তখন উইঙ্কেল টুইঙ্কেল নাটকটা খুবই জনপ্রিয় এবং দেবেশ দা ওটা তৈরি করেছেন। ওই সময় যুক্ত হই আমি দেবেশ দার সংস্কৃতি নাট্য দলের সাথে। তারপর ফ্যাতারু নাটক হয়, সেটাও খুব জনপ্রিয় হয়। হয়ে তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি নান্দিকারে আমি করিনি কখনো করোনি? ইদানিং করছি আমি নান্দিকারে সোহিনীর সাথে থিয়েটারের গানের অনুষ্ঠান। হ্যাঁ সেটাই বোধহয় আমি সেটা এত বছর পর। না, নান্দিকারে যাওয়ার কোনো যোগ্যতাই আমার ছিল না, অত বড় মাপের একটা দল। দেবেশদা আমার বাড়ির কাছে রিহার্সাল করতো, দেবেশদাকে অ্যাপ্রোচও করতে পেরেছিলাম। তো যেটা হলো সেটা হচ্ছে যে দেবেশদার কাছে একদিন হঠাৎ আমি খুব একটা পার্ট পেতাম না, কারণ মোটা সোটা ছিলাম আর অভিনয় খুব ভালো করতে পারতাম না। দেবেশদা আমাকে বলতো তুই অবজার্ভ কর, তুই ব্যাকস্টেজের কাজ কর, অবজার্ভ কর, এইভাবে অনেক কিছু শিখতে পারবি। এবার মজা হলো যেটা, দেবেশদার কাছে হঠাৎ একদিন ইন্দ্রনীল সেনের ফোন এলো। তখন ইন্দ্রনীল সেন গায়ক এবং উনি প্রযোজকও বটে, জি বাংলায় উনি অনেক ধারাবাহিক প্রযোজনা করতেন। উনি বললেন যে দেবেশ ভাই, আমি একটা এরকম রাজা বাজা বলে সিরিয়াল করবো ভাবছি। ওরে বাবা, কি দুটো ছেলে লাগবে, একটা মোটা একটা রোগা, এবং ইনোসেন্ট ফেস, এবং ক্রাইটেরিয়া হচ্ছে যে আগে কখনো টেলিভিশনে বা কোথাও অভিনয় করে। তা আমি রোগা ছিল তো ভাই পেয়ে যাচ্ছি, মোটা কাউকে পাচ্ছি না, সবাই শরীর চর্চা করা, রোগা সোগা। আমার একটা মোটা ইনোসেন্ট ফেসওয়ালা ছেলে তোমার দলে আছে? তো দেবেশদা দেখে যে আমি আছি একমাত্র। দেবেশদা আমায় বলে যা অডিশন দিয়ে যায়। আমার তো হারানোর কিছু ছিল না, কারণ না পেলে না পাবো পাঠ, আমার কি যায় আসে। সিরিয়াল টিরিয়ালকে আমি বেশ একটু নিচু নজরেই দেখতাম, যে ওখানে কোনো সাংস্কৃতিক কাজ হয় না, ওটা একটা ফালতু খবরের কাগজের মতো, আজ পড়বো কাল ঠোঙা, সিরিয়ালের কোনো স্থায়িত্ব নেই ইত্যাদি, এরকম সব নাকুচু ভাবনা টাবনা ছিল। তা আমি খুবই কলার তুলে চলে গেলাম ভারত লক্ষ্মীতে অডিশন দিতে। ইন্দ্রনীল সেন আছে তো আছে, আমার কি যায় আসে, আমি বলে আমি অডিশন দিয়ে দিলাম। একটা অডিশনই পাস। হ্যাঁ তোমার সাথে মিল আছে, চেহারাগত মিল আছে, একটু মিল আছে। তো এবারে পাস হয়ে গেলাম। এই রাজাবাজে আমার পাঠ শুরু হলো। আমি ভাবলাম 2 মাসে বন্ধ হয়ে যাবে সিরিয়াল, কারণ আমাকে নায়ক করে একটা সিরিয়াল হলে কতদিন চলতে পারে, 5 বছর চললো। আমি ভাবলাম যে এটা কেউ দেখবে না। 2 মাসের মধ্যে বিপুল জনপ্রিয় হয়ে গেল। ব্যাস এই যে চক্রে আমি ঢুকে গেলাম। হ্যাঁ, রাজাগজা তো তোমার একটা বিরাট হিট। বিরাট হিট, এবং এই তুমি টানা 5 বছর করেছো। 5 বছর। তারপর যাত্রাও করেছি। হ্যাঁ, যাত্রাও ওই একই বিষয়ের উপরে। হ্যাঁ, কার্টুনও করেছি ওই রাজাগজা নিয়ে। হ্যাঁ, এবং তোমার এবং শো করেছো, প্রচুর শো করেছি। আমি তোমায় বলছি 5 বছরে আমি 900-950 শো করেছি। হ্যাঁ, মাচা যাকে বলে। তখন তুমি অর্থনৈতিক ভাবে খাইতে স্টেবল হলে না? না, প্রচুর স্টেবল হয়ে গেল। আচ্ছা, আমি সেই যে স্টেবল হলাম অর্থনৈতিক ভাবে, তারপর থেকে কিন্তু আমাকে আমার প্রযোজক ইন্দ্রনীল সেন একটা খুব দামি জিনিস বুঝিয়ে দিয়েছিলেন। যখন হাতে টাকা আসছে বুঝলে, তখন উনি আমাকে বলেছিলেন যে বাবা, এই ইন্ডাস্ট্রি কিন্তু খুব খুব নিষ্ঠুর। আজকে তোমায় মাথায় তুলে নাচছে, তোমার একটা প্রজেক্ট হিট হয়েছে, কালকে কিন্তু তোমায় কেউ চিনতে পারবে না ভাই। হতেই পারে, এমন দিন আসতে পারে তুমি একটা কাজও আর পাবে না। ফলে তুমি যদি 10 টাকা রোজগার করো, 2 টাকা খরচা করো, 1 টাকা দিয়ে নিজের শখ পূরণ করো, আর বাকি যে টাকাটা 7 টাকাটা ওটা ওটা জমিয়ে তোমার জমাতে খুব বিরক্ত লাগবে। তোমার মনে হবে 8 টাকা খরচা করি, 2 টাকা জমাই। উল্টোটা করবে, 8 টাকা জমাবে, 2 টাকা খরচা করবে। যেভাবে মেট্রো করে যাতায়াত করছো, করে এক্ষুনি গাড়ি হাঁকানোর তোমার কোনো দরকার নেই, তুমি কোনো প্রসেনজিৎ চ্যাটার্জি হয়ে যাওনি। এগুলো নিয়ে আমি বুঝিয়েছিলেন এবং আমি বুঝেছিলাম। বোঝায় তো অনেকেই, বোঝে কজন। সেই দিন থেকে আমি কিন্তু ওই জিনিসটা করে গেছি বুঝলে, ঠিকঠাক করে টাকা পয়সা অনেক পরে, 7-8 বছর পর। আমি কাজ শুরু করার 7-8 বছর পর। একটা সময় অবধি মেট্রো, তারপরে ট্যাক্সি। যখন মেট্রোয় প্রচুর লোক দেখে বুঝতে পারছে, সেটা প্রথম ভালো লাগতো, কারণ এটার জন্যই তো কাজ করা। তারপর ওটা একটুখানি ক্লান্তিকরী হয়ে গেল। সারাদিন কাজ করে শুটিং করে ফিরছি, তখন যদি কেউ বলে একটু কথা বলে, মানে কাউকে ছোট না করেই বলছি, মানে একটু মানে ভালো লাগছে কিন্তু আর পারছি না।
তখন ট্যাক্সি করে যাতায়াত শুরু করলাম। তারপরে ধীরে ধীরে মনে হলো যে একটা গাড়ি এবার আমি কিনতেই পারি। সেই জায়গায় আমি পৌঁছেছি বলেই আমার মনে হলো। তো সেই জায়গা থেকে আমি অর্থনৈতিকভাবে আগে নিজেকে সিকিউর করেছি। বাহ, আমার জীবনের প্রথম কাজই ছিল সেইটা। বড় গাড়ি কেনা নয়, 3টে ফ্ল্যাট কেনা নয়, প্রচুর দামি জামা কাপড়ের প্রতি আমার ইন্টারেস্ট কোনোদিনই ছিল না। ব্র্যান্ডেড জামা কাপড় প্রতি তো নেই, কোনোদিনই ছিল না। আমি কোনো মানে সারবত্তাই বুঝতে পারি না মানুষ কেন ব্র্যান্ডেড জামা পরে, শুধু ওই তকমাটা থাকবে বলে। আমি বহু রিক্সা চালকের গায়েও নাইকির তকমা দেখতে পাই, আমি বুঝতেই পারি না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। ফলে ও জিনিস পরে আমার কি হবে? যারা পড়েন তাদের আমি ছোট করছি না, নিশ্চয়ই পড়বে, নয়তো কোম্পানিগুলো ব্যবসা করবে কি করে। তা আমার সেই অর্থে কোনো খরচা, বাজে খরচা কোট আনকোট নেই। তো সেই জন্য আমি তোমায় বলতে পারি মানে ওই রোজগারটা আমাকে কিন্তু বাকি জীবনটা খুব স্বাধীনভাবে বাঁচতে সাহায্য করেছে। আমি বহু কাজকে না করে দিতে পেরেছি। যে ইন্ডাস্ট্রিতে মানুষ কাজ পায় না, ঈশ্বরের আশীর্বাদে আমি কনসিস্টেন্টলি কাজ পেয়েও গেছি, এবং আমি যত কাজ করেছি প্রায় তত সংখ্যক কাজকে আমি নাও বলেছি। কিন্তু না বলা খুব শক্ত, এবং নাটা আমার প্রিয় শব্দও বটে। আচ্ছা, অনেক কাজকে আমি না করে দিয়েছি। এমন নয় যে চরিত্রটা খারাপ, মানে তোমার রাজা গজার পরে ওরমই অনেক চরিত্র এসেছিল, সেগুলো না করেছো? এখনো আসে, এখন অনেক চরিত্র আসে যেগুলোকে আমি না করে দিই, আমার ভালো লাগছে না করতে। মানে টিপিক্যাল ওই হাসাতে হবে ধরনের, সাথে আমার কোনো আপত্তি নেই। আমার মিনিংলেস, আমার ভাড়ামো করতেও কোনো আপত্তি নেই। না না, পরিবেশ পরিস্থিতি যদি ঠিক না হয় আমার ভালো লাগে না। আর যদি আমাকে আমার প্রপার রেমুনারেশন না দেওয়া হয়, তা সে যত বড় পরিচালকই হোক আর যত বড় প্রযোজকই হোক, আমি করবো না। ঠিক। ধরো তুমি দোকানে শ্যাম্পু বিক্রি করো, এবার সত্যজিৎ রায় এসছে শ্যাম্পু কিনতে, তুমি কি তাকে কম টাকায় দেবে? না, দেবে না। তো যিনি সত্যজিৎ রায়, তোমার রেট যা তুমি তো তাতে দেবে। তো ভাই আমার শ্যাম্পু মানে আমার প্রতিভার, ওইটার দাম আমি ঠিক করেছি, যেই আসুক আমাকে সেই দাম দিয়ে কিনতে হবে। এটা কিন্তু পরিষ্কার কথা, খুবই জরুরি কথা। তো সেইটা যখন মানে তালে তালে না বাজে, তখন অনেক কাজই ছেড়ে দিতে হয়, তাতে আমার কোনো আফসোস নেই। যা আমার নয় তা আমার হয় না। একদম একদম, মানে যা কপালে লেখা নেই। তুমি এখন কোথায় থাকো বেসিক্যালি? আমি যেখানে জন্মেছিলাম, যেখানে বড় হয়েছিলাম, সেখানেই থাকি। মানে বেলেঘাটা, বেলগাছিয়া। কি তোমাদের নিজেদের? আমি এটা আমার জানা, সরকারি আবাসন। আমার বাবা ওটা 77-78 সালে 77 সালে পেয়েছিলেন। বামফ্রন্ট আমল যখন শুরু হলো, বানানো কংগ্রেস আমলে, কিন্তু ওই সময় আমার বাবা পেয়েছিলেন। বাবা কট্টর বামপন্থী ছিলেন, পার্টি মেম্বারও ছিলেন। তো উনি সেই সময় পান ওটা। আমার জন্ম, বড় হয়ে ওঠা সবই ওখানে। বামপন্থী তুমি যখন বললে, তখন একটা কথা বলি, তোমার কাকার শান্তিপুরে জ্যাঠার, আমার মেজো জ্যাঠা নকশাল ছিলেন। উনি পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন। এখন ওনার মূর্তি আছে, ওনার মূর্তি আছে। হ্যাঁ, তা তোমার মধ্যেও তো, আমি কিন্তু রাজনীতির কথা প্রসঙ্গ তুলছি না, তোমার মধ্যে কি ওই বামপন্থার যে সত্তাটা, সেটা কি আছে? হ্যাঁ, আমি জানি ওটা ইউটোপিয়া, হ্যাঁ ওটা হয় না, কিন্তু ওই ভাবতে ভালো লাগে। যখন সুমনের গান শুনি যে দেখবো জুড়ে স্বপ্ন এখনো গেল না আমার, স্বপ্নে বিশ্বাস আজও গেল না আমার, স্বপ্নে এখনো যৌথ খামার, এই শব্দটা শুনতে খুব ভালো লাগে। কিন্তু জানি আজকের পৃথিবীতে, অন্তত আমি জানি না আগের পৃথিবীতে কি সম্ভব ছিল। আজকে যে পৃথিবীতে আমরা বাস করছি, যে কনজিউমারিজমের বাড়বাড়ন্তের মধ্যে আমরা বাস করছি, যেখানে ইন্টারনেটের এই মানে বিপ্লবের মধ্যে আমরা বাস করছি, সেইখানে দাঁড়িয়ে বোধহয় আর সাম্যবাদ সম্ভব নয়, সবাই এক হওয়া সম্ভব নয়। কে জানে, আমেরিকায় লাখে লাখে লোকের চাকরি চলে যাচ্ছে, মানুষের যখন খুব বিপদে পড়বে আবার না ওটাতে ফিরতে হয়। হতে পারে, হলে তো ভালো হয়, সবাই এক হলে তো সবচেয়ে ভালো হয়। কিন্তু আমরা কি সামলাতে পারবো? সবাই এক হয়ে গেলে, বিপদে না পড়লে তো এক হবেও না, বিপদে না পড়লে এক হবে। তো জানি ওটা হয়তো সম্ভব নয়, কিন্তু ওই আদর্শটা আমার খুব ভালো লাগে, ওই ইজমটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমার বাবার মতো সেই অর্থে আমি কোনোদিনই সক্রিয় রাজনীতি করিনি, করবোই বা কেন। রাজনীতি আমার কাজও নয়, সেটার পেছনে আমার কোনো পরিশ্রমও নেই। কিন্তু তুমি একটা মিষ্টি করে একটা প্রশ্ন করেছিলে, মমতা দিকে, দিদি আপনি কোন সিরিয়াল দেখেন? এটা তোমার সাহসেরই ফল না। আমার যেটা দাঁড়ি, ওটা আমার খুব মজা লেগেছে। ওনার একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, কি বলতো, আমাদের আগে প্রশাসনে যারা ছিলেন তারা সিনেমা এবং টেলিভিশনকে খুব ছোট করতেন, পাত্তাই দিতেন না। ওনাদের কাছে সংস্কৃতি বলতে সাহিত্য এবং থিয়েটার, এর বাইরে আর কিছু ছিল না। ফিল্ম তো নয়, সিনেমা মানে টেলিভিশন তো নয়, মানে টেলিভিশনের জন্য কোনো পুরস্কার দেওয়া হতো না। সংস্কৃতি, হ্যাঁ বলা হয়েছিল যতীন চক্রবর্তী। তো তোমার টেলিভিশন কিন্তু সব থেকে বেশি মানুষের কাছে পৌঁছয়, সে তো বটেই। মানে আমি যখন রাজনীতি করে ভোট চাইছি, আমি চাইছি মেজরিটি আমায় ভোট দিক, তাহলে মেজরিটি কোনটা দেখে সেটাকেও তো তোমায় প্রাধান্য দিতে হবে। টেলিভিশন দেখে, হ্যাঁ অমিতাভ বচ্চনের কথা। তা আমি দেখলাম যে মমতা ব্যানার্জি আসার পর প্রথম টেলিভিশনে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, এটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম টেলিভিশনে কোনটা ওনার প্রিয় সিরিয়াল।
উনিও বলেছিলেন আমি তো রাজা গজা দেখতাম, দেখো ঠিক কিন্তু রোশনাই কথা বলেছিলেন, হ্যাঁ রোশনাই, মানে উনি কিন্তু সিরিয়াল দেখেন দেখেন সিরিয়াল, এবং সেটা বলেন, সিনেমাও দেখেন বলেন। যাই হোক ভালোই লাগে। হ্যাঁ সবাইকে সম্মান দেওয়াটাই তো উচিত, আমার তো তাই মনে হয়, প্রত্যেকটা ফর্ম অফ আর্টকে না। হ্যাঁ আর যখন এত পপুলার আর্ট ফর্ম এটা, হ্যাঁ কারণ টেলিভিশন নিয়ে না কিছু থাকা বা ওটিটি নিয়ে না কিছু থাকার দিন তো আর নেই, এখন বড় ছবি ছোট তো রিলিজ করছে। মানে বড় বড় প্রযোজকরা অপেক্ষা করে বসে আছেন কবে ওটিটিতে বেরোবে। হ্যাঁ আগে ওটিটি রাইটস নেওয়া হচ্ছে, হ্যাঁ তাই না? আর ওটিটিও এখন কিন্তু বুঝে গেছে ভালো ছবি না হলে নেব না, টাইপস আজে বাজে ছবি তো নেব না এবং কিনবো না। এমনি একটা মানুষের রোয়াব তৈরি হয়, একটা ছোট জায়গায় রোয়াব তৈরি হচ্ছে অত বড়কে কেনার জন্য, তার মানে কতটা স্ট্রং মাধ্যমটা। মানে আমি আমার শর্তে ছবিটা দেখি, আমি দেখলাম পজ করলাম, একটু খেতে বসলাম, খাওয়া দাওয়া করে সব করে টোরে নিয়ে আলোটা নিভিয়ে আবার বসলাম। ঠিক ঠিক সেটা বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য, আমার মনে হয় সিনেমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এই হ্যাবিটটা ভালো নয়, হ্যাবিটটা ভালো না, কিন্তু সুবিধে তো একটা বন্ধ ঘরে আলো নিভিয়ে যখন একটা ছবি যে মায়াটা তৈরি হচ্ছে, হ্যাঁ সেটা তো আমি বড় 55 কে 75 ইঞ্চি টিভিতে করে দেখতে পাবো। 75 ইঞ্চি টিভিতে আমার দিদি বা আমরা ধরে সাউন্ড সিস্টেম দিয়ে অন্ধকার ঘরে বসে করলে খুব খারাপ লাগে না? খারাপ লাগে, ঠিক ঠিকই ঠিক। খুব কঠিন এখন বড় ছবি উঠবে যে এখন সেই ধরনের ছবি কি হচ্ছে যার জন্য আমি হলে গিয়ে 3 ঘন্টা অপেক্ষা করে অতগুলো টাকা টিকিট কেটে, নাকি ছবির মান সেখানে এসে নেমেছে যেটা মোবাইলের জন্যই ঠিক আছে, এরকম প্রশ্ন উঠতে পারে। একদম, যেমন ধরো কিছুদিন আগে নায়ক রিলিজ করলো, সবাই লাইন দিয়ে কিন্তু হল ভরে গিয়ে দেখলো। হ্যাঁ মহানগর হাউসফুল, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে গিয়েছিলেন সাউথ তাহলে টিকিট কেটে। হ্যাঁ আমাকে বললেন, আমি ওনার সাথে একটা ধারাবাহিক, আচ্ছা তাই লীনাদির একটা ধারাবাহিক করি আমি, আমার মায়ের পাঠ করেন উনি। কোনটা? এটা হচ্ছে তোমার এখন রোশনাই বলে একটা হতো, এখন ভোলে বাবা পার করেগা, হ্যাঁ ভোলে বাবা পার করেগা, ওটা উনি আমার মা করতেন, রোশনাই তো আমার মা করতেন। তো উনি একদিন বললেন যে এরকম, যে আমি বললাম জানেন তো আপনি মহানগর রিলিজ করেছে? বলছে হ্যাঁ পরশু তো দেখে এলাম মেয়ের সাথে। ও আপনি গেলেন? বলছে হ্যাঁ সাউথ সিটিতে টিকিট কেটে। হ্যাঁ উনি বললেন হ্যাঁ টিকিট কেটে গেলাম। কেমন লাগলো? বলে বিশ্বাস করবে আমি সেই যখন করেছিলাম তখন একবার NT1 একটা শো হয়েছিল, আর এই দেখলাম মাঝে টেলিভিশন এতবার দেখিয়েছি আমি, কোনোদিন আমার দেখা হয়ে ওঠেনি। হ্যাঁ আসলে ওই মহানগরটা ওগুলো ওর ভাই দেখতেই ভালো লাগে। তাই বললাম কি হলো বলো? আর বলো না, সবাই আমার সঙ্গে ছবি তুললো। হ্যাঁ কি সরল ভাবে বললেন, লিভিং লিজেন্ড বলো তুমি। সত্যিই তাই, সত্যিই তাই। এখনো কয়েকজন যারা আছেন তার মধ্যে তো মাধবীদি, সাবিত্রীদি, এরা তো রয়েছে, মাটির মানুষেরা। রিনাদি জন্মদিন হলো কিছুদিন আগে। মাটির মানুষ, মানে ধরো মাধবীদি একটুখানি রিচ খাওয়া পছন্দ করে, সন্ধ্যেবেলা একটু সিঙ্গারা এনে খেলে ওনার ভালোই লাগে। এবার লীনাদি সেই খবরটা পেয়ে ওনাকে ফোন করে বলেছেন যে আপনার কিন্তু সিঙ্গারা খাওয়া বন্ধ, শরীর খারাপ হয়ে যাবে, তো আপনাকে আমি স্যুপ পাঠাবো, আপনার খিদে ইচ্ছে হলে স্যুপ খাবে। এবার আমি একদিন দেখছি উনি সিঙ্গারা খাচ্ছেন, তাহলে কি হলো, আপনাকে না বারণ করা হয়েছে? তুমি বলবে না তো? হ্যাঁ না আজকেই রাতে আমি লীনাদিকে ফোন করে বলবো আপনি এরকম সিঙ্গারা খাচ্ছেন। বলে আমি বেরিয়ে এসেছি ঘর থেকে। ওনার প্যাক আপ হয়েছে, 1-1.5 ঘন্টা পরে উনি চলে যাচ্ছেন, আমার ঘরে নক করেছেন, খুলে বলছে এই তুমি সত্যি বলবে না তো? ও মা কি সুইট। আমি সেটা রাতে লীনাদিকে ফোন করে জানালাম। তুই বলো এইরকম মানুষ আর আছে? এই সারল্য নেই। অথচ এই সারল্য নিয়েই তো কোনো কায়দাবাজি না করে উনি কি কি কাজ করে গেছেন। উনি একমাত্র নায়িকা বা অভিনেত্রী যিনি ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়, তপন সিনহা, তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষ, রাজা মিত্র, বুদ্ধদেব দাশগুপ্ত সবার ছবিতে পাঠ করেছেন। আর কেউ নেই, যার এতগুলো পরিচালকের সঙ্গে কাজ করা আছে। রেকর্ড। উনি শিশির কুমার ভাদুরীর সাথে থিয়েটার করেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় তো রয়েছে, দীর্ঘদিন বিভিন্ন বড় বড় নাটক করেছেন, কোনো হুঙ্কার নেই। তপন সিনহার বাঞ্ছারামের বাগান করেছেন। হ্যাঁ আরো দু একটা আছে। হ্যাঁ উনি করেননি এরকম পরিচালক নেই সেই সময় থেকে আজ পর্যন্ত, সবার সাথে কাজ করেছেন। বুড়োটাকে নাও মা, বাগানটা দাও মা, ওটাও করেছেন। আবার চারুলতা করেছে, মহানগর করেছে, কি সমস্ত চরিত্র। 22শে শ্রাবণ করেছে। ওরে বাবারে বাবারে। সুবর্ণরেখা ঋত্বিক ঘটকের, 22শে শ্রাবণ মৃণাল সেন, সত্যজিৎ রায়, 3খানা ছবি এবং 3খানা কাল্ট। চারুলতা কাল্ট, মহানগর কাল্ট, কাপুরুষ কাল্ট, তারপরে তো আছেই তপন সিনহা আছে, আরো সব ডিরেক্টর, আমি বলছি কেউ বাকি নেই। এবং পরবর্তীকালে যারা বড় বড়, ভাবো এখনো লীনাদির সঙ্গে কাজ করছে, লীনাদির সঙ্গে এখনো কাজ করছে, এবং কোনো মানে ওনার কোনো ইয়ে নেই যে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, আমাকে এই করো, আমাকে তা করো। আমি একদিন বলছি কি হলো, রাত হয়ে গেল, আপনি বিরক্ত হচ্ছেন না তো? বলছি কার কাছে যাব ফিরে, তোমাদের অনেক অনেক লোক আছে,
তোমাদের অনেক কাজ আছে, তোমাদের ফেরার তারা আছে, আমার এখানে থাকতেই ভালো লাগে। হ্যাঁ আসলে এটা ওনারা কাজের সঙ্গে ওনার জীবন ধরো সাবিত্রী দিও পাঠ করেন লীলাদি সিরিয়ালে চির সখাতে, ওটাতে আমি অভিনয় করি। একদিন হঠাৎ সাবিত্রী দি বলছেন, জানো এই ফ্লোরে, মুভি টোনের এই ফ্লোরে মরুতীর্থ হিংলাজির ইনডোর শট হয়েছিল, গা শিউড়ে ওঠে না এসব শুনলে। এইখানে বালি ফেলে উত্তম বাবু বিকাশ রায়ের পরিচালনায় ওই সেই দৃশ্য শুটিং করেছিলেন ওই ফ্লোরে। তার বাইরে উনি দাঁড়িয়ে বলছেন এই কথাটা। বলো, ইতিহাস না এটা? তোমারও খুব একটা দারুণ, আমাদের সকলের প্রাপ্তি। একটা সম্পূর্ণ অন্য চরিত্র করতে করতে হঠাৎ দেখলাম বাবা এইটা তো আমি আমার মতো করে ফেললাম। মানে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেই অনুভূতিটা কোথাও এই চরিত্রের মধ্যে এক ঝলক দেখা দিয়ে চলে গেল। স্পার অফ আ মোমেন্ট। তখন যে কি উত্তেজিত এবং আনন্দিত লাগে, তখন মনে হয় যে পৃথিবীর ধন কিছুই যায় না ফেলা। যে সম্পর্ককে আমার মনে হয়েছে আমার জীবন ছাড়খাড় করে দিয়ে চলে গেল, আমার সঙ্গে মেয়েটা এরকম করলো, আমাকে ডিচ করলো ইত্যাদি বলে খুব আমি বিরক্ত হয়েছিলাম মেয়েটার প্রতি। পরে কখনো একটা কোনো নাটক করতে বা অভিনয় করতে গিয়ে সেই মেয়েটা আমাকে যে ছেড়ে গেছিল, তখন আমার যে অনুভূতিটা হয়েছিল, কোনো একটা ওই ধরনের সিচুয়েশনে আমি না ওই অনুভূতিটাকে রিকল করে সেই অভিনয়টা করলাম এবং দেখলাম খুব জেনুইন হয়েছে সেটা। তখন আমার তো কৃতজ্ঞতা থাকবে সেই মেয়েটার প্রতি। ভাগ্যিস সে আমাকে দুঃখ দিয়েছিল। কি দিয়েছিল, কিরকম হয়েছিল একটু? সেরকম উল্লেখযোগ্য কিছু নয় গো, মানে সেরকম উল্লেখযোগ্য যেটা নিয়ে তুমি একটা বেশ বড় ছুটকো ছাটকা। আমার প্রেম খুবই বোরিং এবং আমার বিরহ খুব বোরিং। তুমি একটু রামকৃষ্ণ মিশন ঘরানা মনে হয় জানো। কিন্তু আমি রামকৃষ্ণ মিশনে তো করিনি, আমি পড়লে খুব ভালো হতো। কিন্তু তোমার মানে আমার যেটা তোমাকে দেখে যেটা মনে হয়, প্রথম কথা মামাস বয় মনে হয়, ভীষণ মায়ের ছেলে, মানে এটা একটা আমার ধারণা। আমি জানি না আমি ভুল দেখছি কিনা। ছেলে বাবারও ছেলে না, কিন্তু মামাস বয় বলে যেটা হয় না, ভীষণ মায়ের নেওয়াটা। আমার জীবনের বেশি সময়টা কাটালাম। আমার বাবা তো চলে গেছেন সেই 2009 সালে। না, কিন্তু তুমি একটু মায়ের নেওয়াটা। বাবারও নেওয়াটা ছিলাম, মায়েরও নেওয়াটা, দুজনেরই নেওয়াটা। দুজনেই আমার খুব পছন্দের, বাবা মার ঊর্ধ্বে গিয়ে দুজনেই খুব পছন্দের মানুষ আমার। মানে তোমার বন্ধু, মানে প্রধান বন্ধুকে? প্রধান বন্ধু আমি নিজে। সেটার পরে আর কেউ নেই। সেটার পরে কি মা প্রধান বন্ধু? মা তো বটেই, মা তো বন্ধু অবশ্যই। বাবা বন্ধুর মতোই ছিলেন। আর তোমার হাতে গোনা বন্ধু বান্ধবের মধ্যে কিরকম তোমার গ্রুপ, মানে তোমার সারাউন্ডিংস? বন্ধু হয় না, আমি খুব স্বার্থপর টাইপের লোক, তো আমার বন্ধুত্ব হয় না। একা লোক, খুব একা। আমি খুব লোনার এবং একা থাকতে আমি ভালোবাসি, এনজয় করি একা থাকাটা। সেই জন্য আমি 2-1 প্রেম করে আমি যে বুঝেছি যে ওটা আমার কি কম্য নয়। বাবু খেয়েছো হবে না। এবং যতবার আমি বাম্বু খেয়েছি এবং যতবার আমি ধরো ছাড়াছাড়ি হয়েছে, প্রত্যেকটা হয়েছে আমার দোষে। না, বাবু খেয়েছো না, আমি বলতে চাইছিলাম ওই যে ফোনগুলো হয় না, বাবু খেয়েছো। ওরে বাবা, আমার তো মনে হয় ফোনের ভেতর থেকে একটা থাপ্পড় দিই। কেন? বাবু খেয়েছো? হ্যাঁ, তুমি খেয়েছো। এটা ভালো লাগে প্রথম 10-15-20 দিন, 1 মাস দারুণ লাগে। ফোন করছে, নিজে অপেক্ষা করি কখন ফোনটা আসবে। ঘুমোলে বা ফিরেছো বাড়ি, তারপর অসহ্য লাগে। তারপর ওই কথাটা ভালো লাগে না, ওই মনিটরিং আমার একদম ভালো লাগে না। কোথায় যাচ্ছ আজকে শুটিং এর পর, কি করবে। আমার ইচ্ছে হলো আমি এই মুহূর্তে তোমার বাড়ি থেকে বেরিয়ে, আমার যদি মর্জি হয় আমি কাউকে কৈফিয়ত না দিয়ে সমুদ্রে বেড়াতে চলে যেতে পারি। সেই তো উচিত। হ্যাঁ, আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না, কিন্তু বাবা সম্পর্কে জড়ালে তো দিতে হবে, নয়তো অশান্তি হয়ে যাবে। তাই এই জীবনের মতো আমি নমো জানিয়েছি সম্পর্ক। তাই? সে কি বিয়ে তো করবে না? বিয়ে তো এতদিনও যদি 46 বছর বয়স হয়ে গেল, আর কবে বিয়ে করবো? তাও তো করে লোকজন এখন। দেখা যাক, দিলীপ বাবু তো করলেন। দিলীপ বাবু আমার ইন্সপিরেশন সেই জায়গায়। যাকে বলা যায় না কে কবে কোন পথে মাকে কার সাথে কিভাবে দেখা হয়ে যায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, নাম করেই বলছি। এই যে একেন বাবু যিনি করেন, অনির্বাণ চক্রবর্তী, তো উনি তো অনেক পরে অভিনয় এসছেন, অনেক পরে টেলিভিশনে ফিল্মে এসছেন। থিয়েটার বহু বছর। না, থিয়েটার তো ছেড়ে দাও, আমি সেটা ধরছি না, আমি ফিল্মের কথা বলছি। অনেক পরে এসছে। এবার পরে এসে কিন্তু ওইরকম একটা চেহারা, ওইরকম একটা তার ধরন, সব মিলিয়ে কিন্তু একটা ভীষণ পপুলার, একটা বিরাট পপুলার একটা, দেশে নয় বিদেশেও উনি খুব পপুলার, ভীষণ পপুলার। আমি অস্ট্রেলিয়ায় শো করতে গেছিলাম সিডনিতে, সেখানে আমাকে 4-5টা বাচ্চা এসে আমার কথা জিজ্ঞেস করলো না, বললো তুমি একেন বাবুকে চেনো? হ্যাঁ চিনি। কেন? বললো একবার নিয়ে এসো না আমাদের এখানে।
এখানে তো অ্যাকচুয়ালি জটায়ুর জটায়ুর সঙ্গে তো বিরাট একটা অন্য ভার্সন। অনির্বাণের ওই চেহারাটাই ওর প্লাস পয়েন্ট। হ্যাঁ, এবং ওই যে সরল ভাবে হেসে একটা কথা বলা, হ্যাঁ উল্টো পাল্টা সব বলতে থাকা, ওটা পরিচালকও সুন্দর করে করছে জয়দীপ বাবু। কেন প্রধানে একটা ভিলেনিয়াস চরিত্র করেছে, সেটাও কি ভালো, সেটাও খুব সুন্দর। কিন্তু আমি বলবো উনি যে জিনিসটা পাচ্ছেন, তোমার ইচ্ছা করে না তোমার এরকম একটা একেন বাবুর মতো একটা ক্যারেক্টার তৈরি হয়ে সেরকম সেইটা এগিয়ে ওই রকম হতে হবে, তার কোনো মানে আমার ইচ্ছে নেই। আমি ইচ্ছের উপরে তো কিছু নির্ভর করে না। তোমার কখনো মনে হয়েছে এটা? মানে আমার যেমন মনে হলো, আমার মনে হয়নি। তার কারণ জানো, আমি তোমায় বলি শোনো, সেটা হচ্ছে যে আমি ওই যে বললাম আগের কথায় ফিরে যেতে হয়, যে আমি নিজেকে এত অ্যাভারেজ একজন পারফর্মার বা অ্যাক্টর বলে মনে করি। এত বিনয় ভালো না। বিনয় নয়, সত্যি বলছি, বিনয় নয়, দীনেশও নয়, আমি সত্যি কথা বলছি। আমি এতটাই, এটা আমি বিশ্বাস থেকে বলছি, সেটা হচ্ছে আমি এটা মনে করি যে আমি একজন অ্যাভারেজ অ্যাক্টর। কারণ আমি দেখেছি, আমি মিশেছি এমন বহু ভালো ভালো অভিনেতার সাথে যারা মফস্বলে জেলায় ছড়িয়ে আছে, তারা সব আমার থেকে 10,000 গুণ ভালো অভিনয় করে। তো আমি যে এই প্রতিভা নিয়ে এতদূর এসছি, এইটুকু পেয়েছি, এটাই যথেষ্ট। এর বেশি আমি যদি কিছু চাই বা স্বপ্ন দেখি, তাহলে বিধাতা বলে যদি কেউ থাকেন, তিনি এসে আমাকে থাপ্পড় কষাবেন। কিন্তু আমাদের মতো সাধারণ দর্শক তো ভাবতেই পারে। তোমরা একটা ইয়ে করো না, পোল একটা করে না। আমি বলছি দর্শকদের এবং এখানকার মাধ্যম দিয়ে যদি পরিচালকরা দেখেন যে অম্বরীশের জন্য একটা আলাদা করে চরিত্র তৈরি হোক, যেটা পর সিরিয়ালি হোক। এরপরে আমার ধারণা কেউ লিখবে, লিখবে, আমি করবো তখন। হ্যাঁ, আমার ভালো লাগে, কারণ এই একেন বাবুটা দেখে আমার মনে হচ্ছে, আমি বাবুদা সন্দীপ রায়কে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ফেলুদাটা বলো বিভূত ভীষণ ভালো করতো, চলে গেল, তারপরে আনলো যে বিভূদা একটু ভালো করতো না বলে আমার মনে হচ্ছে। বিভূদাকে আমি খুব ভালোবাসি, আমার খুব পছন্দের মানুষ ছিলেন, আমরা দীর্ঘদিন একসাথে। বিভূদা লালমোহন আমার একদম, বরং একেন বাবুর লালমোহন আমার মনে হয় ভালো লাগতো। কাউকে ওই ছায়ার পরে আমি আর কাউকে নিতে পারি না, সত্যি তাই। বেনুদা তো এত বড় মাপের একটা, বেনুদা অন্য একটা ডাইমেনশন দিয়েছিলেন ফেলুদাকে, কিন্তু আমার অনেকেই করতে পারে, কিন্তু আমার চোখে ফেলুদা, জটায়ু, তো ওই দুটো ছবি, ওর বাইরে আমি আর যেতে পারি। আচ্ছা, তোমাকে জটায়ু দিলে তুমি তো ডেফিনেটলি করবে। টোটাল ফেলিওর হবে, জটায়ু আমাকে মানাবে না। চেহারাগত একটা বৈশিষ্ট্য থাকা দরকার তো। যেমন ধরো শশী কাপুরকে ফেলুদা বানানো হয়েছিল, বা ধরো মোহন আকাশীকে বানানো হয়েছিল লালমোহন গাঙ্গুলি, ডিজাস্টার। ওরা তো বাবুদাই বানিয়েছিলেন, এবং সত্যজিৎ রায় জীবিত থাকাকালীন, সে তো ডিজাস্টার হয়েছিল। ফলে আমাকে জটায়ু করলে আরো বড় একটা ডিজাস্টার হবে। কিন্তু এই অনির্বাণ বাবুকে করলে কিন্তু অনির্বাণকে তো করেছে তো, হ্যাঁ ভালো, দারুণ লেগেছে, একদম বইয়ের পাতা থেকে উঠে এসেছে মনে হয়। খুব ভালো, দারুণ। তোমার এটা মানে অনির্বাণেরটা তোমার ভালো লেগেছে? দারুণ লেগেছে। অনির্বাণকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং ভালোবাসি, সেই জন্যই লেগেছে। হয়তো ওটাকে আমি ফেলুদা হিসেবে দেখছি না, আচ্ছা, ওটা একটা গোয়েন্দা গল্প হিসেবে দেখছি। ফেলুদা মানে আমার কাছে ওই দুটো ছবি, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, আর কিছু আমি এরপরে আর এক্সটেনশন হবে না ওটা। সত্যি তাই। বরং ব্যোমকেশ আমাকে, আমার পরবর্তীকালে অনেককে ভালো লেগেছে, উত্তম কুমারের পরেও। রাজিত কাপুরকে ভালো লেগেছে। অজিত করেছো? আমি নিজে অজিত করেছি, ওইটা রেখেছি ওই জন্য। আমার আবিরকেও ভালো লেগেছে ইয়ে হিসেবে। তোমার সঙ্গে ব্যোমকেশ ছিল, দেব করেছিল। বাবারে বাবা। কিন্তু আমার ফেলুদা হিসেবে কাউকে মেনে নিতে সমস্যা হয়। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি, অনেকেই অভিনয় করেন এবং পরিচালনা করেন, তো তোমার সেরকম করার ইচ্ছে আছে? না, পরিচালনা করার জন্য যা যা মুন্সিয়ানার প্রয়োজন, আমার তো তার কোনো ট্রেনিংই নেই। অনেক বছর এতদিন ধরে কাজ করতে হয়, অ্যাসিস্ট করতে হয়। আমি কি জানি ক্যামেরায় কটা লেন্স ব্যবহার হয়, কোন ডাইমেনশন, কোন মুহূর্ত বোঝানোর জন্য কোন লেন্স ব্যবহার করতে হবে, এসব কিছুই জানি না। অভিনয় করতে গেলে যেটুকু টেকনিক্যালিটিস জানার দরকার হয় সেটুকুই জানি, বা সেটুকুও ভালো করে জানি না। আমি কি সবসময় জানি কোন লেন্স ব্যবহার হচ্ছে? আমার খুব একটা জানার দরকারও নেই, কারণ পরিচালক আছেন তো, তার যদি মনে হয় যে এই লেন্স অনুযায়ী আমার এক্সপ্রেশন বেশি হচ্ছে, তিনি বলে দেবেন, আমি কমিয়ে দেবো, আমি পারি। রেগুলেটরটা আমার হাতে আছে, অ্যাক্টিং এর রেগুলেটর আমার হাতে আছে, এর বেশি আমার খুব একটা কিছু জানা নেই। তো টেকনিক্যালি আমি যদি একেবারে এগুলো না জানি, ডিরেকশন দেওয়াটা ইম্পসিবল, জঘন্য ব্যাপার হবে। এমনিতেই বহু প্রযোজক পথে বসে যাচ্ছে, আমি ছবি করে আরেকজন প্রযোজককে একেবারে মানে আত্মহত্যার পথে ঠেলে দেবো, সেটা বোধহয় ঠিক হবে। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি, যে তুমি এমন একটা চরিত্র যে খুবই খুবই মানে গল্প
গল্পের মানে পুরো ঝুড়ি মনে হয়, যেন গল্প করতে করতে শেষ হবে না। কিন্তু তোমার কোনো গসিপ নেই, কোনো সেভাবে কোনো কোনো কন্ট্রোভার্সি নেই। হ্যাঁ, এরকম একটা, এটা আমারও দুঃখ, তোমারও যেমন আমার খুব দুঃখ হচ্ছে, কারণ কুণাল ঘোষের কি বললেন সিনেমা নিয়ে, আমি সেটা জানতে চাই না। হ্যাঁ, আজও বলছি, কুণাল ঘোষের থেকে সিনেমার কথা শুনবো কেন, ওনার থেকে রাজনীতির কথা শুনবো বা সাংবাদিকতার কথা শুনবো। উনি একজন ভেটারান সাংবাদিক দিনের শেষে, বা উনি অত্যন্ত বড় মাপের রাজনীতির মানুষ। উনি রাজনীতি নিয়ে কিছু বললে আমি সেটা শুনবো, তারপরে সেটা ঠিক না ভুল আমার মনে হচ্ছে কিনা সেটা আমি বিচার করব। কিন্তু সিনেমা নিয়ে ওনার কথা কেন শুনবো বলো? উনি এখন সিনেমা করছেন, কিন্তু সে তো সকলেরই অধিকার আছে, স্বাধীনতা আছে। সুব্রত মুখার্জিও তো করেছিলেন চৌধুরী ফার্মাসিউটিক্যালস, মনে পড়ে? দূরদর্শনে অগ্নিদেবের করা অসম্ভব খারাপ অভিনয় মুনমুন সেনের সাথে, মজার লেগেছিল, বেশ সুইট লেগেছিল বিষয়টা। তো রাজনীতির মানুষরা তো বহু বছরই অভিনয় করছে, প্রতিম বাবু করেননি অভিনয়, বহু অভিনয় করেছে, মজার। এই তো রিসেন্টলি অনেকেই করেন, অনেকেই করেন। তো কুণাল দার আমি তো এক ছবিতেই পাঠ করলাম, ব্রাত্যবর্ষের শিকড় বলে যে ছবিটা হলো, ওটা আমি করেছি। ওটাতে কুণাল মিত্র, আমাদের কুণাল ঘোষও আছেন। ও, কিন্তু তোমাদের দুজনের একসাথে আমাদের সিন নেই। তো ওই কথাটা আমি আজও বলবো, যেমন একজন সিনেমার লোকের থেকে আমি রাজনীতির ভাষণ শুনবো না। কেন শুনবো? তার না আছে ওটার পেছনে পড়াশোনা, না আছে পরিশ্রম, তার কাছ থেকে ওটা নিয়ে শুনবো কেন বলো? আমি ঠিক সেরকমই, মানে কুণাল দা শুধু সিনেমা না, কুণাল দা এখন যদি ফুটবল নিয়ে বলেন আমি তাও শুনবো না। আচ্ছা, তোমাকে এবার একটা জিজ্ঞেস করি, আমরা মোটামুটি শেষের দিকেই চলে এসেছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যে তুমি এই যে এত সুন্দর করে ঝরলে, হ্যাঁ বেশ বেশ অনেকটা ঝরেছো, তুমি তো এক্ষুনি বললে প্রায় 20-22 কেজি 25 কেজি মতো ঝরে গেছো, আরো অনেকটা ঝরেছো, আরো একটা ঝরবে। হ্যাঁ, এবং তোমার এই যে ব্যাপার স্যাপার যে তুমি ডিনার নিয়ে ঘুরছো, হ্যাঁ, এবং দর্শকদের বলে উনি ডিনার এনেছেন আবার ফ্রিজে রেখেছেন, এবং আমার কাছে কিছু খেলেন, আমার কি দুঃখ লাগছে। অনুষ্ঠান শেষ হলে আমরা কফি, ঠিক আছে। তো তুমি এইটা কি কবে মনস্থ করলে, কবে থেকে শুরু করলে, আর কি কি করছো সেটা একটু বলো। কি কি করছি সেটা বলা অপ্রাসঙ্গিক, তার কারণ হচ্ছে একটু অল্প বিস্তার, এক একজনের জন্য এক এক রকম ডায়েট বা তোমাকে কি দিয়েছেন, কি জন্য মোড়া হলো সেটা আমি তোমায় বলি। যে আমার খুব একটা কোনো চাপ ছিল না আমার ওজন টোজন নিয়ে, যে এরকম আমি এরকমই থাকবো। আমি প্রথম যেটা একটুখানি থ্রেট হলো আমার, সেটা হচ্ছে ওই যে একটু আগে ব্যোমকেশ ছবিটার কথা হচ্ছিল, ওইটা শুটিং করতে আমরা মধ্যপ্রদেশে ওরছা বলে একটা জায়গায়, ওরছাতে, আচ্ছা, সেখানে একটা কেল্লা, যেহেতু ওটা ছবিটা ছিল হচ্ছে তোমার ব্যোমকেশ দুর্গ রহস্য, যে দুর্গটায় শুটিং হতো, সেটা আমাদের প্রত্যেক দিন 400টা সিঁড়ি ভেঙে উঠতে হতো, কারণ ওখানে কোনো গাড়ি যাওয়ার পথ ছিল না। এভরিডে 8 দিন ধরে 46 ডিগ্রি গরমে ওই 400 সিঁড়ি ওঠা এবং 400 সিঁড়ি নামা, 8 দিন টানা। তো 8 দিন টানা করার পর আমি দেখলাম যে আমার হাঁটু কিন্তু একটুখানি জবাব দিচ্ছে, যাকে বলে বেগরবাই করছে। তখন আমার একটু অ্যালার্মিং লাগলো, যে হাঁটুটাই যদি যায় তাহলে বেঁচে থেকে কি লাভ বলো? সত্যি তাই। বা কোমরও একটা চিনচিনে ব্যথা হচ্ছে। তো আমি একজন অর্থোপেডিককে দেখালাম, তিনি বললেন যে আমি আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছি, এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, 2 মাসে সেরে যাবে। আমি তো খুব আনন্দ দিয়ে বললেন, কিন্তু ভদ্রলোক, বয়স্ক লোক, ডক্টর রয় চৌধুরী, অপা দিয়ে ওনাকে দেখান। বললেন কিন্তু, কিন্তু আবার 6 মাস পরে আপনি আমার এই চেম্বারে আসবেন। হেসে হেসে বলছে, কেন? বুঝে তো কমবে না, আবার হবে, আবার কোনো পাহাড়ে উঠবেন, আবার হয়তো একটু মচকে যাবে, আবার আসবেন। আর মানে বলে, আমার এখানে যদি আসতে না চান ওজনটা কমিয়ে ফেলুন। তো তারপর থেকে আমি দেখলাম যে ভাই, সুস্থ থাকতে গেলে তো একটু ওজন কমানো দরকার। তা আমি একজন প্রপার ডায়েটিশিয়ানের কাছে গেলাম, তিনি আমার ওজন, আমার হাইট অনুযায়ী আমার রক্ত পরীক্ষা করে আমাকে একটা খুব প্রপার সুন্দর ডায়েট, তার মধ্যে কার্বো আছে, সবই আছে। আচ্ছা, তুমি ভাত খাও হিসেব করে? হ্যাঁ, ভাত খাই, সামান্য ভাত খাই। আর কৌশিক দা বলেছিলেন, সরি তোমায় ইন্টারাপ্ট করছি, কৌশিক দা বলেছিলেন, জিজ্ঞেস করো, যে বলেছিল 1 কাপ ভাত খেতে, পরে চুডি দিকে বলেছে, উনি বলেছেন 1 কাপ চালের ভাত খেতে, বলে বাড়িয়েছে না। তারপরে ওই ট্রেডমিল বলে যে, ওটা বলেছে আমি একটা হাঁটার জন্য লোক রাখবো, হাঁটিয়ে দেবে না, হাঁটিয়ে দেবে না, সে হেঁটে আসবে, সে হেঁটে আসবে। হ্যাঁ, আমাদের এখানে একজন পুরনো পরিচালক ছিল, তার স্কুটারের ড্রাইভার ছিল, জানো তো, পুরনো অ্যাক্টররা বলতে পারবে, বিখ্যাত পরিচালক। কি গো? তিনি গাড়ি, আমার নামটা মনে পড়ছে না, তিনি গাড়ি কেনেননি, কমার্শিয়াল ছবি করতেন, তার একটা স্কুটার ছিল, কিন্তু তিনি চালাতে পারতেন না, ড্রাইভার ছিল, সে স্কুটারে করে ওনাকে স্টুডিও, মানে এখনকার র্যাপিডোর মতো অনেকটা, ওরা বাঁধা মাস মাইনে করা স্কুটার, সেরকম কৌশিকদার জন্য কেউ হেঁটে দেবে। হ্যাঁ, বলে হাঁটার একটা লোক রাখবো। তুমি ভাবো চূর্ণি হচ্ছে ওইরকম প্রপার, সেই জন্য ওদের এত ভাব, জানো তো, অন্যরকম মানুষ তো, কিন্তু মনের ভীষণ মিল। হ্যাঁ,
দারুণ মিল। হ্যাঁ, যাই হোক, তুমি কি খাও শুনি? ভাত খাও? ভাত সামান্য খাই, বাইরের খাবার কিচ্ছু খাই না। হ্যাঁ, আমি আলু খাই না, মিষ্টি খাই না, চিনি খাই না, নুন খাই না। নুন মানে খাবারে নুন খাই, কাঁচা নুন খাই না। আর বাইরের কোনো খাবার খাই না, এক। আর দুই হচ্ছে নির্দিষ্ট সময়ে খাবার খাই। ও, এটা খুব ইম্পর্টেন্ট। রাত্রিরে কটার মধ্যে ডিনার করো? 7টা থেকে 7:30। খিদে পায় না রাত্রিরে? প্রথম পেতো, 1-1.5 মাস পেতো। তারপরে ওই যে শরীরের নাম মহাশয়, যা স্বাভাবিক তাই সয়। শরীর একটা সময় বুঝলো যে এ যতই আমি চেঁচামেচি করি, এ আমাকে 7টা করে আর কিছু দেবে না। অনেক ঝরে গেছে, মানে কি পরিমাণে ঝরেছো মানে ভাবা যায় না। আর অনেকটা ঝরতে হবে। আর এক্সারসাইজ করো তার সঙ্গে? হ্যাঁ, একটু হালকা আমার কার্ডিও করি, একটু সাইক্লিং করি, আর একটু ফ্রি হ্যান্ড করি। ওজন টোজন তোলার কোনো ইচ্ছা আমার নেই, কারণ আমি মাসেল বানাতে চাই না। না, তুমি তো দেব হবে না। দেব হবো না, দেবই। আমি দেব। আমাদের দুজনের আলাদা, দুটো গুলিয়ে গেলে খুব। বলছি, তোমার দেবজিৎ প্রসেনজিৎ, হ্যাঁ, তাদের মধ্যে কাকে সব থেকে বেশি ভালো? কাউকে ভালো লাগে কাকে, মানুষ হিসেবে না অভিনেতা হিসেবে? সবকটা হিসেবে বলো তো, মানুষ হিসেবে কাকে, অভিনেতা হিসেবে কাকে? দেখো, জিদ্দার সঙ্গে আমার খুব মানুষ হিসেবে বেশি আলাপ। আমার কাজ করেছি ওনার সাথে 2-3টে ছবি। কি ছবি করেছো? বুমেরাং করেছি, তার আগে বাচ্চা শ্বশুর বলে একটা ছবি করেছিলাম, সেখানে আমি ভিলেনের চরিত্র করেছিলাম। সুইজারল্যান্ড করেছি, জিদ্দার সাথে বিজ্ঞাপন করেছি, অনেক কাজই করেছি। কিন্তু আমার সঙ্গে ওনার ঘনিষ্ঠ মানে বন্ধুত্ব, বয়সটা আমার থেকে বড়, কিন্তু বুম্বাদা তো অনেকটাই বড়। কিন্তু বুম্বাদার সঙ্গে খুবই বন্ধুত্বের আমার সম্পর্ক। এবং আমার বাবার একটা বই বেরোলো রিসেন্টলি, বাংলা সিনেমার ইতিহাস নিয়ে। একদম, এক কথায় বুম্বাদা ওটা উদ্বোধন করতে চলে এলেন। আমি একবার বললাম, বুম্বাদা তোমার ডেট কবে আছে? কারণ বাবা খুব চাইতেন তুমি আর শঙ্করলাল ভট্টাচার্য যেটার উদ্বোধন করো। আচ্ছা, তো শঙ্করবাবু রাজি, তুমি আমায় যেদিন ডেট দেবে সেদিন আমি উদ্বোধন। উনি এক কথায় রাজি হয়ে চলে এলেন। তো এটা বন্ধুত্ব না থাকলে হয়? অসমবয়সী বন্ধু আমার। আর বুম্বাদাকে দেখে তো আমার মনে হয় না বয়স্ক, আমার মনে হয় আমারই বয়সী। এত ফিট, আমার চেয়েও কম বয়সী। মানে বুম্বাদার আর দেবজিৎ পাশাপাশি দাঁড়িয়ে থাকলে প্রায় সমবয়সী বন্ধু বলে চালিয়ে দেওয়া যায়। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে ভদ্রলোককে। কত বছর ধরে, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ কষ্ট করেছেন ভদ্রলোক ধারাবাহিক ভাবে। অসম্ভব। এই কষ্টের তো একটা কেষ্ট আছেই, তাই অবশ্যই। চেহারাটাই তো কেষ্ট, ঈশ্বর যে রূপটা দিয়েছে। ঠিক। হ্যাঁ, ও ছেলে পাশ দিয়ে হেঁটে গেল। এর মধ্যে 1 নম্বরে বুম্বাদাকেই রাখবো। হ্যাঁ, অভিনেতা এবং মানুষ হিসাবে। আর তোমার ব্যোমকেশের সঙ্গে কিরকম বন্ধুত্ব? খুবই বন্ধুত্ব। ও খুবই ভালো, ও সুপারস্টার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা লোক যখন স্টারডামের ওই লেভেলে পৌঁছে যায়, মানে আমি তো দেখেছি ওকে দেখতে কি পরিমাণ মানুষ জড়ো হয়, যে কোনো বলিউডের আর্টিস্টের সাথে তুলনা করে দেওয়া যায়। মানে ভাবা যায় না, ও স্টারডাম সত্যি তুমি ভাবতে পারবে না। এই যখন প্রমোশনে যায়, বড়মার মন্দিরে, মানে একবার ছোঁয়ার জন্য, একবার দেখার জন্য, এই জায়গাটা যে মানুষটা অ্যাচিভ করে ফেলেছে না, তাকে তুমি কোনোভাবে কিন্তু ছোট করতে পারবে। তার শুধু ঈশ্বর না, তার পরিশ্রমও আছে। যেভাবে নিজেকে বদলেছে দিনের পর দিন, একটু একটু করে। আর এদিকে সাংসদ, এদিকে সবটা চাপটা তো রয়েছে। চাপটা কোনোদিন বোঝা যায় না কথায় বার্তায়। আমি 4 দিন আগে ওর সঙ্গে শুটিং করে এলাম প্রজাপতি 2 ছবি, যেটা ক্রিসমাসে বেরোবে। শেষ হলো বোধহয় না? প্রজাপতি 2টা শেষ হলো। সেখানেও দীর্ঘক্ষণ কথা গল্প, একবারও কিন্তু মনে হয় না ওর জীবনে কোনো চাপ আছে। আর তার কি নেই? ডেফিনেটলি আছে। একজন প্রযোজক, একজন অত বড় স্টার, যার প্রতি মুহূর্তে ভয় থাকবেই তার স্টারডাম চলে যাওয়ার। তারপর ওর রাজনীতি আছে, ইত্যাদি আছে, ওর কেন্দ্র আছে। ও একটা খুব সর্টেড লোক, সেটা আমার খুব ভালো লাগে। আর লোকে সারাক্ষণ কত কথা বলতে, তার একটা চাপ আছে। কিছু ট্রোল করছে, এই করছে, সেই করছে। ট্রোলকে গুরুত্ব দিলে তো কাজের ক্ষতি হবে। আমার ট্রোল হতে, আমাকে কেউ ট্রোল করেন। বুম্বাদাকে 1-এ রাখলাম, দেবকে 2-এ রাখলাম, আর জিদ্দাকে 3-এ রাখলে। আর নায়িকাদের মধ্যে আমার বিরাট পছন্দের কেউই নেই। শুভশ্রী, শ্রাবন্তী, রানী হালদার খুব পছন্দের অভিনেত্রী। তিনি ওই মানে বর্তমান জেনারেশনের না, উনি ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টর। উনি যা ছবি করে গেছেন কম পরিসরে, ধরো অনেক ছবি, সাজবাতির রূপকথা থেকে শুরু করে অনুতে যে অভিনয় উনি করেছেন, দহনের কথা বাদই দিচ্ছি আমি, বেশ কিছু ছবি আছে জেনুইন, মানে খুব রিয়েলিস্টিক, খুব ভালো অভিনেত্রী। ওইখানকার তো উড়নচণ্ডী থেকে শুরু হয়েছে, ওটারও একটা। ওনার সঙ্গে দীর্ঘ সময় অভিনয় করেছি শ্রীময়ী সিরিয়ালে। হ্যাঁ, শ্রীময়ী, কারেক্ট। গোয়েন্দাগিন্নি সিরিয়ালে দীর্ঘ সময় অভিনয় করেছি। গোয়েন্দাগিন্নিটা আর হচ্ছে না কেন? আমার এত ভালো লাগতো দেখতে। সে প্রযোজক, সেই তো ওই দুটো ছবি আমি সিরিয়াল ওনার সাথে করেছি, আমার সৌভাগ্য। উনি আমার ভীষণ পছন্দের অভিনেতা। বর্তমান যুগে সবাই তো কম বেশি ভালোই অভিনয় করে। না, আমি বলছি তোমার নাম শুভশ্রী, শ্রাবন্তী, রুক্মিণী এসছে নতুন, রুক্মিণী। এদের মধ্যে যদি বলা হয়, শুভশ্রী, শ্রাবন্তী, রুক্মিণী, 1, 2, 3। ও, শুভশ্রী, শ্রাবন্তী, রুক্মিণী। আচ্ছা।
শ্রাবন্তী খুব ভালো অভিনেত্রী, দারুণ যদি সুযোগ অভিনেত্রী। দেওয়া হয় খুব তুমি ভালো কাবেরীতে অভিনেত্রী। যদি ওর কাবেরীতে আমি দেখেছি ওইটুকু চরিত্র, খুব ভালো, খুব সুন্দর। কারণ দেবী চৌধুরানী তো ভীষণ সুন্দর খুব করেছে। ভালো। আমি দেখিনি দেবী চৌধুরানী। আচ্ছা, আর রুক্মিণীও তোমার বুমেরাং ছবিটাতে একটা রোবটের পাঠ করেছে। হ্যাঁ হ্যাঁ, ও কিন্তু টেক্কাতেও খুব ভালো করেছে। টেক্কাতে আমি দেখিনি, কিন্তু বুমেরাং আমি ওর সঙ্গে পাঠ করেছি। রোবট রোবট কারেক্ট, রোবটের পাঠ, ভেরি ডিফিকাল্ট চরিত্র, সেটাও নেই। তিনজন তিন রকম মতো ভালো। মিমিও খুব ভালো। মিমি যেভাবে অ্যাকশন করলো রক্তবীজে, কজন নায়িকা করতে পারবে বলো? ইনহিবিশন ঝেড়ে ফেলে ওইভাবে তোমার লাফিয়ে যাচ্ছে, শুট করছে, অ্যাকশন করছে, ফলে ও খুবই। এখন কিন্তু মানে সত্যি বলতে কি অনেকে আছে ভালো পরিচালক, মানে ভালো অভিনেতা অভিনেত্রী, অনেকে অনেকে আছে, শুধু নায়ক নায়িকা বলে না, তোমার পার্শ্ব চরিত্র ভালো ভালো সব দারুণ দারুণ সবাই আছে। ওটিটিতে এক একজন নতুন, আমি চেঁচে আলাপ করি তাদের সাথে গিয়ে, এত ভালো অভিনয় করে সব ছেলে মেয়েরা, দুর্দান্ত অভিনয় করে। আমি তো অনুজয়কে নিয়ে এসে লজ্জাটা দেখে, কি ভালো অভিনেতা, কি ভালো অভিনেতা। অনুজয়কে নিয়ে এসে বললাম যে অনুজয় বলে যায় দিবি দাদি আমাকে কি করছো, কিন্তু খুব একটা বেশি। আমি তো তুমি লজ্জাতেও যেটা করেছে, মানে ও না থাকলে হতো না মনে হয়, অন্য যে কেউ। তো আমরা মোটামুটি এখানে আজকের অনুষ্ঠানটা শেষ করি এই বলে যে অম্বরীশ যে একটা সুপার অ্যাক্টর সেটা আমরা সবাই জানি, কিন্তু ও সারাক্ষণ নিজেকে একটা খুব মধ্য এরকম বলতে ভালোবাসে, যেটা ওরা বিনয়, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু সত্যি সত্যি আমি খুব পছন্দ করি ওকে। আর ও এখন আমি ওর ডায়েট শুনলাম, কিন্তু কিছুদিন আগে ও একটা সময় একটা ইন্টারভিউতে ও সপ্তমী অষ্টমী নবমী দশমী বলতো কি কি লিস্টে কি কি খাবে, সেটা আমি ওকে আর প্রলোভিত করতে চাই না, কারণ ও একটা ডায়েটের মধ্যে আছে, ও নিজেকে সুস্থ রাখতে চাইছে, থাকুক। এবং আমরা ওর ভবিষ্যতে আরো ভালো ভালো ওর কাজ দেখবো এই আশা করছি। এবং এই বলে আজকে আমার এই অনুষ্ঠানটা শেষ করছি। ভালো থাকবেন, সবাইকে আশেপাশে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার। নিবেদিতা দে খুবই ভেটারান একজন সাংবাদিক। উনি আনন্দবাজার পত্রিকা এবং সানন্দার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। ছোটবেলায় আনন্দবাজার পত্রিকার অফিসে আমার বাবার লেখালেখি সূত্রে যাতায়াতে আমি জানতাম ওখানকার সব থেকে সুন্দরী মানুষটির নাম হচ্ছে নিবেদিতা দে। আমরা বিভিন্ন সময় ছোটবেলায় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে সানন্দার কাভারে ওনাকে দেখেছি, বেটে মেয়েদের জন্য বলে একটি কাভার স্টোরি হয়েছিল, সেখানে নিবেদিতা দি। সে যদি আপনারা দেখতে পান আপনারাও প্রেমে পড়ে যাবেন, সেটা বড় কথা নয়। উনি আজকে এই সময় দাঁড়িয়ে সাংবাদিকতার জগৎ থেকে, মানে প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার জগৎ থেকে প্রকারান্তরে অবসর নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে এই চ্যানেলটা চালু করেছেন, নিবেদিতা অনলাইন। ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় এই চ্যানেল, আপনাদের ভালোবাসা পেয়েছে, প্রশ্রয় পেয়েছে। ভবিষ্যতে আরো বেশি করে ভালোবাসুন এই চ্যানেলকে, কারণ যে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট উদ্যোগের পাশে দাঁড়ানো, সেটার পৃষ্ঠপোষকতা করাটা আমাদের সব থেকে বড় দায়িত্ব, কর্পোরেটকে পৃষ্ঠপোষকতা না করে বলে আমার বিশ্বাস। কারণ ইন্ডিপেন্ডেন্ট কাজের মধ্যেই সব থেকে বেশি সত্যি কথা বলার সাহস দেখানো যায়। আপনারা এই চ্যানেল আরো বেশি করে দেখুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনাদের কি ভালো লাগছে কি ভালো লাগছে না। যদি নিবেদিতাদির মনে হয় যে আপনাদের অপছন্দের জিনিসগুলো সংশোধন করা জরুরি, উনি করবেন, আমার মনে হয় নাও করতে পারেন। সেটা কি করেন বা না করেন সেটা দেখবার জন্য, বোঝবার জন্য আপনাদের চোখ রাখতে হবে সবসময় ইউটিউবে নিবেদিতা অনলাইন চ্যানেলে।